I hope এটা start হয়েছে, if I'm not wrong. Yes, Bhaiya, recording started, so we can start. All right. Hello everyone. Assalamu alaikum সবাইকে। আমি সবাইকে স্বাগত জানাই আমাদের ভার্চুয়াল ইমিগ্রেশন আড্ডায়। এটা এই সিজনের প্রথম ইমিগ্রেশন আড্ডা। বিফোর দ্যাট আমাদের বাংলাদেশে একটা ইমিগ্রেশন আড্ডা করেছিলাম আমি। এটা ফিজিক্যালি আমরা একটা রেস্টুরেন্টে, গুলশানে একটা রেস্টুরেন্টে করেছিলাম। এরপর আমি বলেছিলাম যে ভার্চুয়ালি আমি এটা রেগুলার করতে থাকবো এবং এটারই একটা পরিপ্রেক্ষিতে এই প্রথম আমাদের ভার্চুয়ালি আমাদের আড্ডাটা করতে যাচ্ছি। সো বিফোর আই প্রসিড, I'd like to thank you everyone যে আপনারা এখানে সময় করে এসেছেন। অনেক শর্ট নোটিসে আসলে এই সেমিনারটা আয়োজন করা হয়েছে এবং আশা করি যে আমাদের এই সেমিনারটা it will be a fruitful one for all of you who are like looking for a study permit in Canada. So before I proceed, I'd like to introduce myself. আমার নাম Arefin Azam. আমি regulated Canadian immigration consultant. এটা হচ্ছে যে RCIC. RCIC that means এটা it's regulated by Canadian Immigration Authority. It's a license that যার কাছে এটা থাকবে তিনি হচ্ছে যে বেসিক্যালি এই ইমিগ্রেশনের প্র্যাকটিসটা করতে পারবেন। কানাডা হোক আর যেখানেই হোক, কানাডা রিলেটেড যে কোনো ইমিগ্রেশনের প্র্যাকটিস করতে পারবেন। সো আমি ওই আরসিআইসি এবং আমি হচ্ছে এই আরিফিন আজম ইমিগ্রেশন সলিউশনের চিফ কনসালটেন্ট। অ্যান্ড আমার সাথে আছে ঝুমুর। ক্যান ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ প্লিজ? Okay, so Assalamu alaikum again, everyone. আমি হচ্ছে মোসনার আক্তার ঝুমুর. I'm working as an immigration coordinator in Arefin Azam Immigration Solutions. So I help Bhaiya with all the processes and everything. Basically, I am here to help you all to কেউ যদি আমাদের সাথে কনসাল্ট করে and then if they needed any help, since Bhaiya ক্যানাডাতে থাকে, so এখানে একটা টাইম ডিফারেন্সের ইস্যু আছে। সো বেসিক্যালি আমি বাংলাদেশেই আছি, সো আমি বাংলাদেশি টাইমিংটা কোঅর্ডিনেট করে ভাইয়ের সাথে মিটিং ফিক্স করা অ্যান্ড এভরিথিং, অ্যান্ড কোনো হেল্প লাগলে আমাদের ক্লায়েন্টের সেটার জন্য অলওয়েজ আছি। সো ইফ ইউ guys have any questions after this seminar regarding this, you can ask me too if you want, or even if you want to have a one-to-one session with Bhaiya meeting করার জন্য, ওটাও আপনারা আমাদেরকে বলতে পারেন। And I think আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবার কাছে আছে, তাও আমি at the end of the session আমরা এখানে দিয়ে দিব। So thank you All for right. joining today. Thank you, Jumur. So let's start. So I'd like to present the agenda যে আপনাদের আসলে একটা expectation set করতে চাচ্ছি যে what is gonna happen in this short seminar. বেশি লম্বা করব না, বাট যে বিষয়গুলো বেসিক্যালি আলোচনা করব আমি এখানে I'd like to present that. So হয়তো there are some topics I'd like to touch, which is like education system, study permit documents, অথবা ধরেন designated learning institute কি, আপনার প্রিপারেশন টাইম কেমন হওয়া উচিত কানাডাতে আসার ব্যাপারে, ডকুমেন্ট কিভাবে প্রিপেয়ার করব, এগুলো অনেক 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 লাইক ডেপথ ডিসকাশন। বাট আমি সবগুলো হয়তো একটা ব্রিফলি রাখবো এবং এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই টপিকগুলোর মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে না, হয়তো এদিক সেদিক আরো কিছু টপিক নিয়েও আলোচনা করবো রিগার্ডিং কানাডা অ্যান্ড কানাডিয়ান ইমিগ্রেশন। তো এই কয়েকটা টপিক বেসিক্যালি হাতের সামনে আছে, বাট আমার মনে হয় আমরা এর বাইরেও অনেক কিছু আলোচনা করব। আর বিকজ এগুলো অনেক অনেক বেশি ডেপথ, প্রত্যেকটা টপিক নিয়ে আসলে এক একটা সেমিনার করা যায়। সো হয়তো সবগুলোই আলোচনা করা অনেক ডেপথে যাওয়া পসিবল হবে না, বাট যতটুকু পারা যায় আমরা এটা নিয়ে আলোচনা করব। এন্ড লেটস সি, এখনো অনেকে জয়েন করছে, দ্যাটস গুড। তো ইন বিটুইন জয়েন করলে আমরা হচ্ছে যে ঝুমুর, ক্যান ইউ অ্যাকসেপ্ট দোজ? Yes, Bhaiya, sure. Alright, thank you so much. সো ইয়েস, যেটা বলছিলাম যে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো এটা ইতিমধ্যে বলে ফেলেছি। সো উই ক্যান স্টার্ট। আমাদের বেসিক্যালি রাইট নাও আমরা এখানে সবাই এসেছি বেসিক্যালি টু নো অ্যাবাউট দ্য ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম। আর এখানে বেসিক্যালি কানাডাতে কিভাবে আপনার এডুকেশন পারপাসে মুভ করা যায়। তো প্রথমেই বলে রাখি যে এডুকেশন পারপাসে মুভ করাটা ইটস আ গ্রেট, it's a noble thing, I'd say, in terms of your career, in terms of your knowledge. এখানে আপনি যে কোনো দেশে আসলে পড়াশোনার জন্য, যেখানে হচ্ছে যে বেসিক্যালি আমরা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোকে একটা মাইলস্টোন ধরি যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে পড়াশোনার মানটা ভালো হয় সাধারণত। সো সেই হিসেবে কানাডা পড়ে যায় একটা
ওয়েস্টার্ন কান্ট্রি আর নর্দার্ন আমেরিকান কান্ট্রির মধ্যে ক্যানাডিয়ান যে এডুকেশন সিস্টেমটা আছে এটা বেসিক্যালি ফলো করে থাকে নর্দার্ন আমেরিকান কারিকুলাম। তো এটা আপনার ইটস আ ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম ক্যানাডাতে। তো এখানে বেসিক্যালি আ প্রভিন্স ভেদে কয়েক ধরনের মানে স্টেজ আছে পড়াশোনা করার জন্য। আ তো বেসিক্যালি আমরা যদি ধরি সেটা কিছুটা ওই বাংলাদেশের মতো অথবা বাংলাদেশ কারিকুলামের মতোই। সেটা হচ্ছে যে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি। সো বেসিক্যালি আমরা যারা এখন আছি মেক্সিমাম আ মেক্সিমাম এই যে এইজ গ্রুপটা আমরা আছি, আমরা টারশিয়ারি লেভেলের পড়াশোনার জন্যই আমরা আ অথবা পোস্ট সেকেন্ডারি লেভেল যেটাকে বলি আমরা। পোস্ট সেকেন্ডারি লেভেলে পড়াশোনার জন্যই আমরা ইন্টারেস্টেড। সেটা শুরু হতে পারে আপনার মাস্টার্স থেকে, সেটা শুরু হতে পারে আন্ডার গ্র্যাজুয়েট থেকে। আ তো ক্যানাডা সেই ক্ষেত্রে ইট হ্যাজ a ভ্যারাইটি মানে অনেক ধরনের আপনার ইউনিভার্সিটিস আছে, কলেজেস আছে, যেগুলোতে আসলে আপনার পড়াশোনার মান আসলেই অনেক ভালো এবং ওয়ার্ল্ড ক্লাস। আপনারা যেকোনো কলেজ অথবা ইউনিভার্সিটি নিয়ে সার্চ করতে পারেন। আ দেখবেন যে টপ 10 ইউনিভার্সিটি গুলোর মধ্যে কানাডিয়ান ইউনিভার্সিটি গুলো পড়ে। ওয়ার্লড ওয়াইড। আপনারা যদি বেঞ্চমার্ক ধরেন আপনার ইউনিভার্সিটির যে আ আ র‍্যাংকিং গুলো আছে, ওই র‍্যাংকিং সিস্টেম গুলো যদি দেখেন দেখবেন যে কিউএস র‍্যাংকিং বলেন, ইউএস র‍্যাংকিং বলেন। তো ওখানে দেখবেন যে কানাডিয়ান ইউনিভার্সিটি গুলো পড়ে। বিশেষ করে দেখবেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ইউনিভার্সিটি অফ টরন্টো, ম্যাকগিল ইউনিভার্সিটি এই ধরনের ইউনিভার্সিটি গুলা দেখবেন যে পড়ে। তো যেহেতু টপ টায়ার ইউনিভার্সিটি গুলো কানাডাতে আছে, অন্যান্য ইউনিভার্সিটি গুলাও চেষ্টা করে টপ টায়ার ইউনিভার্সিটি গুলার সাথে হচ্ছে যে কম্পিট করার জন্য। বিকজ এখানে যে এডুকেশনের আ যে চাহিদাটা আছে, সেটা কিন্তু আপনার ওই টপ টায়ার ইউনিভার্সিটি গুলো শুধুমাত্র পূরণ করতে পারে না। There are lots of other universities, lots of other colleges who has like practical experiences as well to offer. তো সেই ক্ষেত্রে প্রত্যেকেই চেষ্টা করে যে কোয়ালিটিটা মেইনটেইন করতে। এছাড়া এই এডুকেশন সিস্টেম ইটস লাইক রেগুলেটেড বাই গভর্নমেন্ট ইটসেলফ। তো আপনার আ কোয়ালিটি কেউ যদি ডিগ্রেড করে, they will lose their status. So, what is the status? The status is designated লার্নিং ইনস্টিটিউট যেটাকে বলে DLI এটা নিয়ে আমি পরবর্তীতে বলব। তো ওই স্ট্যাটাস যাদের আছে দেখবেন ওদের মিনিমাম কোয়ালিটি মেইনটেইন করতেছে বলেই আপনার ওই ইউনিভার্সিটি গুলা অথবা কলেজেস গুলা আপনার আ এই স্ট্যাটাসটা নিয়ে রাখতে পারছে এখন পর্যন্ত। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই দেখবেন অথবা কলেজের ওয়েবসাইটে গেলে দেখবেন যে ওদের DLI নাম্বারটা কি? যেকোনো ইউনিভার্সিটি অথবা কলেজে বলেন আপনি যদি এপ্লাই করতে চান, এপ্লাই করার আগে ওদের DLI টা চেক করে নিবেন। That's the first tip I'd like to give you. Anyway, so we're talking about education system in Canada. এই এডুকেশন সিস্টেমের মধ্যে আ ক্যানাডাতে আসার ব্যাপারে স্টাডি পারপাস এ আ অনেকে বলে স্টাডি ভিসা। স্টাডি ভিসা আসলে ক্যানাডাতে হয় না। স্টাডি পারমিট হয়। আর স্টাডি পারমিটের সাথে টেম্পোরারি একটা ভিসা নিতে হয়। সেটাকে বলে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট অথবা আ টেম্পোরারি ভিসা যেটাকে বলে। অথবা ভিজিটর ভিসা। শর্টকাটে যদি বলতে চাই। দ্যাট মিনস হচ্ছে আপনার স্টাডি পারমিট থাকবে আর ভিজিটর ভিসাও থাকবে। ভিজিটর ভিসা হিসেবে আপনি ভিজিটর হিসেবে যে ধরনের ফ্যাসিলিটি গুলো পাওয়ার সেগুলো পাবেন। আর স্টাডি পারমিটের কারণে আপনি যেকোনো একটা ইনস্টিটিউটে পড়তে পারবেন। সো আপনি যখন স্টাডি পারমিট যদি আপনার অ্যাপ্রুভ হয়, সেক্ষেত্রে ধরে নিতে পারেন যে আপনার সাথে আ ভিজিটর ভিসাটাও অ্যাপ্রুভ হবে। অলরাইট। সো বিফোর গোইং থ্রুগ মোর ইন ডিটেইলস আমি সবাইকে আসলে একটা জিনিস মাথায় রাখতে বলব। সেটা হচ্ছে যে আ Do you really leave Bangladesh? আর যেহেতু এটা বাংলাদেশের কনসেনট্রেটেড কনসেনট্রেশন নিয়ে আমি সেমিনারটা করছি। সেক্ষেত্রে ফার্স্ট কোয়েশ্চেন ইস দ্যাট is better opportunity in Bangladesh for education? And also আপনার যে নিজের কোনো ইচ্ছাটা আসলেই আছে কিনা? না এবং ইচ্ছা থাকলে কি কারণে আছে টু কাম টু ক্যানাডা? এই কোয়েশ্চেনটা আপনি নিজেকে আগে করবেন। করার পরে আপনি ডিসাইড করবেন যে আমি যেতে চাচ্ছি অ্যান্ড কোন ইউনিভার্সিটি, কোন কলেজেস এগুলো পরবর্তীতে কোন সাবজেক্ট এগুলো পরবর্তীতে সিলেক্ট করবেন। সো বেসিক্যালি ক্যানাডাতে যদি আসতে চায় মানুষ আ এডুকেশন পারপাস এ আমার পার্সোনাল ওপিনিয়ন এ ২ টো কারণে আসতে পারে। একটা কারণ হচ্ছে আমাদের আ একটা কারণ হচ্ছে আমাদের আ এডুকেশন পারপাস এ হুইচ ইস লাইক ৩ টা কারণ আসলে। একটা কারণ হচ্ছে এডুকেশন পারপাস এ। এডুকেশন পারপাস দ্যাট মিনস হচ্ছে আপনার
বাংলাদেশের পড়াশোনা হয়তো একটা লেভেলে শেষ করেছে। সেকেন্ডারি লেভেলে হয়তো শেষ করেছে। পোস্ট সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলে শেষ করেছে। এরপরে চাচ্ছে যে না আমাদের একটা ভালো এডুকেশন লাগবে রাইট নাও। I need the education from Canada. That's okay. Or টারশিয়ারি লেভেলে, মাস্টার্স লেভেলে কেউ তার স্কিল ডেভেলপ করতে চাচ্ছে, দেন they want to come to Canada to work or contribute in Bangladesh economy or self career as well. তো এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যে সিম্পল যে আমি কানাডাতে যেতে চাচ্ছি বিকজ কানাডার স্টাডি পারমিট ইস দ্য রাইট নাও ইজ দ্য পাথওয়ে টু পিআর। এটা কিভাবে হয় আমি এটা পরে বলছি। আরেকটা কারণে থাকতে পারে সেটা হচ্ছে এডুকেশনটাও নিলাম। পাশাপাশি এডুকেশনের পাশাপাশি I want to achieve a PR as well. So এই সিচুয়েশন ওয়াইজ the solution would be different সবার জন্য একই রকম সলিউশন থাকবে না। তো অনেকে যারা কোয়ালিটি এডুকেশন চাচ্ছে ওদের জন্য একরকম ভাবে সলিউশন থাকতে পারে। অনেকে যাদের হচ্ছে যে আ পিআরটা হচ্ছে যে মুখ্য যেটা অনেকেরই হয়। তো তাদের জন্য একরকম সলিউশন থাকতে পারে। তাদের জন্য হয়তো সাবজেক্ট সিলেকশন ডিফারেন্ট হতে পারে। সো আমি বলব আগে ডিসাইড করতে হবে যে আসলে চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? সেই হিসেব করে আসলে আপনার অ্যাপ্লিকেশনটা করতে বসা উচিত। সো রাইট নাও আমি একটা আ টু এপ্লাই অ্যাপ্লিকেশনের একটা প্রসেস আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ইটস লাইক দ্যা সেইম অ্যাজ এভরিওয়্যার। ইউ হ্যাভ টু এপ্লাই through if you are applying by yourself, you have to apply to their university website, কলেজেস ওয়েবসাইট। ওখানে আপনার ইনস্ট্রাকশন দেয়া থাকবে যে কি ডকুমেন্ট গুলো লাগবে এবং অ্যাপ্লিকেশনের জন্য এবং কেন হচ্ছে যে আপনার এই অ্যাপ্লিকেশন গুলা আ বেসিক্যালি টারশিয়ারি লেভেলে হচ্ছে যে আপনার এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্ট গুলা থাকে, এই ডকুমেন্টের পাশাপাশি আপনার থেকে আ এসওপি টাও চায়। এসওপি মানে স্টেটমেন্ট অফ পারপাস। এই যে আমি যে কথাটা বললাম কিছুক্ষণ আগে যে আপনি নিজেকে আসলে জিজ্ঞেস করবেন যে কেন আপনি হচ্ছে যে এটা করতে চাচ্ছেন। তো এই কেনর আনসারটা আসলে এসওপি থেকেই আসে যে হ্যাঁ, আমি হচ্ছে যে আমার আ সেলফ ডেভেলপমেন্ট এর জন্য বাট অবশ্যই আপনি ওটা মেনশন করবেন না যে এসওপি তে যে আমি পিআর পাওয়ার জন্য হচ্ছে এপ্লাই করতেছি। ঘুরে ফিরে আপনাকে ওই কোয়েশ্চেন এর আনসার গুলো ট্যাকটিক্যালি করতে হবে। এসওপি তে সাধারণত একটা ডিরেকশন ও দেয়া থাকে যে আ আ নিজের ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড এর ব্যাপারে জানতে চায়। আমি এসওপি কথাটা বলতেছি ইউনিভার্সিটি লেভেলে। ইউনিভার্সিটি লেভেলে যখন আপনি স্টেটমেন্ট অফ পারপাস টা রেডি করবেন। তো একেকটা ইউনিভার্সিটিতে একেক রকম এসওপি কোয়েশ্চেন থাকতে পারে বাট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনস গুলো সাধারণত থাকে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এর ব্যাপারে জানতে চায়, ক্যারিয়ার ব্যাপারে জানতে চায়। সো ফার অথবা আপনার ফিউচার ক্যারিয়ার এর ব্যাপারে জানতে চায়, আপনার গোল এর ব্যাপারে জানতে চায়। সো থিস আর দ্য থিংস অ্যাকচুয়ালি আপনার আ এসওপি তে থাকে। সো রাইট নাও আমরা অ্যাপ্লিকেশন এর প্রসেসটার পরে যেটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট চেকলিস্ট। এখন ডকুমেন্ট চেকলিস্টটা আমরা এটাও ভ্যারি করে। এটা পারসন টু পারসন। ডকুমেন্ট চেকলিস্ট মানে হচ্ছে যে আ ফার্স্ট এ আমরা ধরে নিলাম যে ইউ এপ্লাইড ইন দ্যা ইউনিভার্সিটি অর কলেজেস। আমি মাস্টার্স লেভেলেই ধরে নিলাম। মাস্টার্স লেভেলে ইউ এপ্লাইড অ্যান্ড দেন আফটার দ্যাট ইউ ওয়ান্ট টু আ আ you got the offer letter. You got the offer letter. Offer letter পাওয়ার পরে right now you want to apply for the visa, study permit and temporary resident permit which is like visitor visa. তো আপনি স্টাডি পারমিটের জন্য আপনি এপ্লাই করতে চাচ্ছেন। তো এই স্টাডি পারমিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সাধারণত কিছু আ বেসিক বেসিক লেভেলের ডকুমেন্টস সবার জন্যই সমান থাকে। সবার জন্যই সমান থাকে। তো ওই ডকুমেন্টস গুলো যেহেতু মাস্টার্স লেভেলের কথা বলছি আমি I can like share the screen right now আর তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এখানে কিছু ডকুমেন্ট রেডি করে রেখেছি। show you like this one. তো এইটা একটা স্ট্যান্ডার্ড নট লিমিটেড টু যে আ এই ডকুমেন্টস গুলোই দরকার হয় সাধারণত। হুম? তো একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট এটা ভ্যারি করবে সম্পূর্ণ আপনার কেস টু কেস। লাইক আপনার একটা Jumur, can you are you seeing the presentation slide? Yes, ভাইয়া দেখা যাচ্ছে। Alright, great. Yes, তো দেখা যেটা যাচ্ছে। বলছিলাম আ যেটা বলছিলাম যে এই ডকুমেন্ট গুলো বেসিক্যালি আমাদের যখন আমরা অফার লেটার পেয়ে যাই, অফার লেটার পাওয়ার পরে এই ডকুমেন্ট গুলো হচ্ছে যে দরকার পড়ে। এটা নট লিমিটেড টু এগেইন আমি বলছি। এটার বাইরেও অনেক ডকুমেন্ট দরকার হতে পারে। এবং একটা ফ্রেজই আছে বর্তমানে যে স্টাডি পারমিটের জন্য আপনি যত ডকুমেন্ট দিবেন, more is less. লাইক আপনি যতই ডকুমেন্ট দেন, it's less, it's not enough. সাধারণত
PR এর জন্য document wise আপনি you can like give the limited whatever is in the checklist PR application এর জন্য. You can PR means permanent residence. পার্মানেন্ট রেসিডেন্স অ্যাপ্লিকেশন এর জন্য বাংলাদেশ থেকে যদি আপনি কোয়ালিফাইড হন, আপনার যে ডকুমেন্ট গুলো চেক লিস্টে থাকবে ওই ডকুমেন্ট গুলো দিলে ইটস এনাফ। ইফ দে নিড এনাফ additional document, they will ask for it. By they, I mean I'm referring to IRCC. So IRCC, you all know. So Immigration, Refugee, Citizenship and Citizenship of Canada. তো এখন এই ক্ষেত্রে বাট স্টাডি পারমিটের ক্ষেত্রে দে আর ভেরি রিজিড বিকজ আপনি যখন পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে যে সরি অ্যাপ্লিকেশন প্রসেস না, আপনার হয়তো ম্যাক্সিমাম দে অ্যাকসেপ্ট লাইক মান্থলি হয়তো 10,000 অ্যাপ্লিকেশন ফর পিআর, ডিরেক্ট পিআর বাইরে থেকে। তো পিআর এর অনেক মাধ্যম আছে, ভিতর থেকে বাইরে থেকে অনেক কিছু। বাইরে থেকে হয়তো 10,000 20,000 অ্যাপ্লিকেশন ওরা অ্যাকসেপ্ট করতে পারে ম্যাক্সিমাম, ইনক্লুডিং রেফিউজিস। তো ওদের ডকুমেন্টের লিমিটেশন থাকে। সো সেক্ষেত্রে ওদের এত হয়তো ডকুমেন্টের রিজিড না। এই ক্ষেত্রে দেখা গেল যে ওরা এনাফ ডকুমেন্ট দেয়নি, পিআর অ্যাপ্লিক্যান্টরা এনাফ ডকুমেন্ট দেয়নি। সেক্ষেত্রে আইআরসিসি কি করে, ওই অ্যাপ্লিক্যান্টের সাথে আবার যোগাযোগ করে যে না এই ডকুমেন্টটা পাওয়া যায়নি, ক্যান ইউ কি প্রোভাইড দোজ। কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে আই থিঙ্ক ইফ আই এম নট রং, স্ট্যাটিস্টিক্যালি আই গেস আপনার প্রতিটা সেশন অথবা প্রতিটা মান্থে দেখবেন যে আপনি না মানে মোর দ্যান লাইক 5-6 লাখ, মেবি 10 লাখ, মেবি মিলিয়ন অ্যাপ্লিকেশন আপনার পরে আপনার ইয়াতে ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম গুলো, এডুকেশন ইনস্টিটিউট গুলোতে। তো সেই ক্ষেত্রে যখন আইআরসিসি এগুলো ইভ্যালুয়েট করে, আই এম টকিং অ্যাবাউট দ্য ডকুমেন্ট চেকলিস্ট ফর ভিসা অ্যাপ্লিকেশন রাইট নাও। সো স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন, স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের সময় যখন এই ডকুমেন্টস গুলোর অবশ্যই থাকতে হয়, বাট এর বাইরেও অনেক ডকুমেন্ট থাকতে হয়। কিন্তু কোনো ডকুমেন্টে যদি ধরেন ইটস নট এনাফ, অথবা আপনাকে ওই ডকুমেন্টটা আপনার যে আপনি যে ইন্টেনশনে আপনি পড়াশোনা করতে আসছেন এটা প্রুফ করতে পারে না, তাহলে ওরা সরাসরি এটা মোস্টলি 99% অফ দ্য টাইম আপনার ডকুমেন্টগুলো যদি আপনি সঠিকভাবে প্রুফ না করতে পারেন, প্রোভাইড না করতে পারেন, তাহলে আপনাকে আপনার ভিসার রিজেকশন হয়ে আসে। রিজেকশনের পরবর্তীতে কি করতে হবে আই উইল টেল ইউ লেটার, বাট রাইট নাও আমি যেটা বলছি যেটা হচ্ছে ডকুমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টাডি পারমিট দেন এনি আদার কাইন্ড অফ ইমিগ্রেশন। সো এখানে ইউ ক্যান সি দ্য লিস্ট, ইটস সেলফ এক্সপ্লেনেটরি। এই লিস্টের যে ডকুমেন্ট গুলো আছে, প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম দ্য ইনস্টিটিউট, প্রুফ অফ আইডেন্টিটি লাইক পাসপোর্ট, প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেগুলো হচ্ছে যে আপনি দেখাবেন যে কিভাবে আপনি ক্যারি অন করতেছেন। ইট কুড বি সেলফ ফান্ডেড, ইট কুড বি ফাইন্যান্স বাই অথবা sponsored by the institute itself. And study plan. Among these documents, the most important document is your study plan. So I will tell you later how and why it is the most important document. এছাড়া হচ্ছে যে letter of support from the supervisor যদি থাকে, NID, birth certificate, এগুলো সবকিছুই দেখা যাচ্ছে। These are the things you will need, but again case to case it varies. আপনার ভ্যারাই করে কিভাবে আমি বলি আপনাকে, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা হয়তো সবার জন্য একরকম থাকবে না। সবার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্টের হয়তো যে ডকুমেন্ট গুলো ওগুলো একরকম থাকবে না। ইট মাইট চেঞ্জ পারসন টু পারসন। তো এট দ্য মোমেন্ট লেটস স্টিক টু দিস ডকুমেন্টস অ্যান্ড proceed further. Yep. So right now I've stopped sharing. Let's talk about the documents required. Documents required এর পরে আমরা এরপরের যে ডিসকাশনটা আমরা করব সেটা হচ্ছে যে ডকুমেন্টস রিকোয়ার্ড এর একটা প্রিপারেশন আপনি অবশ্যই নিয়ে রাখবেন। আর ইউজুয়ালি যেটা বলে যে আপনার যে ডকুমেন্ট গুলো এটা কখন থেকে আপনি স্টার্ট করবেন, একটা টাইম লেংথ এর ব্যাপারে আমি যদি ডিসকাশন করি, যেটা আমরা বলেছিলাম যে একটা টাইম লেংথ এর ব্যাপারে যদি আমরা ডিসকাশন করি, সেটা হচ্ছে যে বেসিক্যালি যে কোনো ইনস্টিটিউটে আপনি যেখানে পড়তে চান, হয়তো আপনি দু তিনটা ইউনিভার্সিটি আপনি অথবা কলেজেস আপনি চুজ করলেন, দুই তিনটা ইউনিভার্সিটি অথবা একটা ইউনিভার্সিটির মধ্যে দু তিনটা কোর্স চুজ করলেন, অথবা দু তিনটা কলেজের ভ্যারিয়েশন অফ কোর্সেস আপনি চুজ করলেন যে এই কোর্সেস গুলোতে পড়তে চাচ্ছেন। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ইউ গট টু, যে আপনি আপনার সাবজেক্ট চুজ করলেন। সাবজেক্ট চুজ করার পরে রাইট নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ লাইক ইউ হ্যাভ টু
go for the document collection, prepare for the application, আপনার অ্যাপ্লিকেশনের জন্য কি লাগে রিকোয়ারমেন্ট গুলো তো ওই কোর্সেস গুলোর মধ্যেই বলা থাকে। স্টিল আপনার যে প্রিপারেশন এর টাইম লেংথ থাকা উচিত ফর এ স্ট্যান্ডার্ড রুল অফ থাম্ব লাস্ট মোমেন্টে এসে রাইট নাও ইউ জাস্ট ক্যানট সে যে নেক্সট সেশন ইজ দ্য জানুয়ারি সেশন রাইট নাও আই থিংক আই গট স্টার্ট রাইট এখনই আই মিন রাইট এখন কয় মাস? এখন হচ্ছে যে অগাস্ট। হ্যাঁ, ঠিক আছে। রাইট নাও সেপ্টেম্বর আমি যেটা বলছিলাম সরি। সেপ্টেম্বর হচ্ছে নেক্সট মান্থে সাধারণত কানাডাতে ৩ ধরনের সেশনে ৩ টা সেশনে স্টুডেন্ট ভর্তি করা হয়। বিশেষ করে ইউনিভার্সিটি গুলোতে। বিশেষ করে ইউনিভার্সিটি গুলোতে ৩ টা সেশনে হচ্ছে যে আপনার স্টুডেন্ট ভর্তি করা হয়। তো ৩ টা সেশনে স্টুডেন্ট ভর্তি যদি করা হয় সেক্ষেত্রে সেই সেশন গুলো হচ্ছে সেপ্টেম্বর যেটাকে আমরা ফল সেশন বলি। আরেকটা হচ্ছে জানুয়ারি যেটাকে আমরা উইন্টার সেশন বলি। আরেকটা হচ্ছে মে যেটাকে আমরা স্প্রিং সেশন বলি। অথবা হ্যাঁ, সামার। স্প্রিং সেশন সাধারণত বলি। তো এই ৩ টা সেশনে আপনার স্টুডেন্ট ভর্তি করা হয়। আর আ হ্যাঁ, ৩ টা সেশনে স্টুডেন্ট ভর্তি করা হয়। তো এখন আমি যদি বলি যে আজকে এসে যে আমি সেপ্টেম্বরের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি বা সেপ্টেম্বরের জন্য ভর্তি হব। তা অথবা ইভেন জানুয়ারির জন্য আমি ভর্তি হব। মানে জানুয়ারির জন্য আমি এপ্লাই করব। জানুয়ারির জন্য এখনই যদি এপ্লাই করেন দ্যাট উইল বি আ একটু টাইট হয়ে যাবে। আ কারণ আপনার জানুয়ারির জন্য যদি এখন এপ্লাই করতে হয় তাহলে আপনাকে ফার্স্ট এ ইউনিভার্সিটি থেকে অথবা কলেজ থেকে ইউ নিড দ্যা অফার লেটার, রাইট? তো অফার লেটারের জন্য আপনার যে রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করা লাগবে। তার মধ্যে অন্যতম রিকোয়ারমেন্ট যেটাতে আমরা মানে মেক্সিমাম বাংলাদেশের আমাদের আমাদের মধ্যে যেটা সমস্যা হয় এটা বেসিক্যালি ২ টো কারণে সমস্যা হয়। একটা হচ্ছে IELTS আরেকটা হচ্ছে যে IELTS রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে যে ইংলিশ এফিশিয়েন্সি আ রিকা আ মেজার করার জন্য অথবা কোয়ালিফাই করার জন্য ওই প্রোগ্রামটাতে দরকার হয় সেটা হচ্ছে IELTS টা। সো IELTS এ আমাদের একটু ইস্যু হয়। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন প্রিপেয়ার করার জন্য। এই ২ টাতে আমাদের হচ্ছে প্রবলেম হয়ে থাকে। তো আ আমাদের আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই কারণে এখনই জানুয়ারির জন্য আমরা মুভ না করে আমরা এখন মুভ করতে হবে আমাদেরকে মের জন্য। তো রুল অফ থাম্ব হচ্ছে ৪ মাস। ৪ মাস বিফোর দ্যা ডেডলাইন অফ ইউনিভার্সিটিস অ্যাপ্লিকেশন ডেডলাইনটা দেখবেন প্রত্যেকটা টার্মেরই একটা যে অ্যাডমিশন প্রসিডিউর থাকে, অ্যাডমিশনের দেখবেন যে সাথে ডেডলাইনও দেয়া থাকে। সো ডেডলাইনের আপনি ধরে নিবেন যে ৪ মাস আগে থেকে ইউ নিড টু টেক দ্যা প্রিপারেশন। সো প্রিপারেশন এর অন্যতম ব্যাপারগুলোর মধ্যে একটা থাকে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, আরেকটা থাকে হচ্ছে যে আ IELTS। তো IELTS এর ক্ষেত্রে আমি বলব যে এগেইন রুল অফ থাম্ব হচ্ছে যে ডোন্ট গো বিলো 5.5 কিন্তু below 5.5 for each module কিন্তু আমি বলব যে 5.5 না। Right now the standard is 6. You cannot go below 6 in each module to apply to an institute in Canada. Even এটা যদি কলেজ হয় কলেজও। এটা যদি আপনার ইউনিভার্সিটি হয় তো অবশ্যই। বা যদি কলেজও হয় সেক্ষেত্রে আপনি 5.5 এর নিচে যেতে না যাওয়াটাই বাঞ্ছনীয়। কারণ হচ্ছে আমি বেশ কয়েকটা রিজেকশন এ দেখেছি। অন্যতম রিজন হচ্ছে এই রিজেকশন এর যে আ ইউ আ বিকজ অ্যাপ্লিক্যান্ট এর রেজাল্ট 5.5 দ্যাটস why they rejected এবং they means ভিসা অফিসার ফ্রম দ্যা IRCC তো এই ব্যাপারটার হ্যাঁ, এইটাই আমি দেখেছি। তো আমি এই কারণে আমি আসলে I'm not like confident যদি কোন applicant বলে যে, "না, I have a 5.5 and right now I want to apply." I'm not confident that it will go through successfully. It could go through, but it might not as well. The possibility is higher on the side of might not. তো yeah, IELTS requirement এর জন্য if you have 4 months time, you prepare yourself and get above 6 point. If it's for undergraduate, if it's for graduation, postgraduate, uh, the rule of thumb is the same. Get above 6 point for each module. Again, for each module. তো yeah, এবং ডকুমেন্ট প্রিপারেশন এর ক্ষেত্রে রাইট নাও যেটা সেকেন্ড আমাদের আ যে টাফেস্ট থিং থাকে মেক্সিমাম আমাদের বাংলাদেশীদের ক্ষেত্রে দ্যাট ইস লাইক দ্যা হাউ মাচ ফান্ড ইস রিকোয়ার্ড। অ্যান্ড ফান্ডিং এর ক্ষেত্রে আ দাস আমি অনেক স্টুডেন্টই দেখেছি এখন যারা হচ্ছে যে বেসিক্যালি পোস্ট গ্র্যাজুয়েশন এ আছে। বিশেষ করে মাস্টার্স লেভেলে। মাস্টার্স লেভেলে আপনার এবং পিএইচডি মাস্টার্স লেভেলে বলুন।
ওনারা যারা হচ্ছে যে রিসার্চ নিয়ে কাজ করতে অভ্যস্ত এবং হচ্ছে যে যারা ইতিমধ্যে যাদের কিছু পাবলিকেশনস আছে, যাদের টিচিং এক্সপেরিয়েন্সেস আছে, যারা রিসার্চ করতে পারে, বিভিন্ন ইনস্টিটিউটে রিসার্চ করে সাধারণত ওই ধরনের স্টুডেন্টদেরকে আমি দেখেছি ওরা অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটিগুলোতে করে, পাশাপাশি সুপারভাইজার ফাইন্ড আউট করে, সুপারভাইজার হান্ট করে এবং ওদের যে রিসার্চ ওয়াইজ যে ইন্টারেস্ট সুপারভাইজারকে পায়, সেই সুপারভাইজারের সাথে হচ্ছে ওরা কমিউনিকেট করে থ্রু ইমেইল। ওরা কমিউনিকেট করে যে হ্যাঁ, ঠিক আছে, আমার ইন্টারেস্ট হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করার। ইতিমধ্যে আই হ্যাভ সাম প্রুফ যে আমি এটা নিয়ে রিসার্চ করেছি। আই হ্যাভ সাম পাবলিকেশনস। তো এরপরে if the supervisor is like it's agree হয় যে হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই ধরনের ইন্টারেস্টের একটা কোয়ালিফাইড একটা স্টুডেন্ট পাওয়া গেছে, then we can proceed and they can allocate some fund to that student. That is like funded by university. This fund can be for tuition fees. This fund can be for tuition fees and also for the living expenses of the student. And এইগুলো কভার করেও আপনার এই ফান্ডগুলো পাওয়া যায় সাধারণত, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আপনার এই ধরনের ফান্ড থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই ধরনের ফান্ড থাকে। যারা কোয়ালিফাইড স্টুডেন্ট ওরা ওই ধরনের ফান্ডের জন্য বিশেষ করে টার্গেট করে থাকে এবং ওরা সাধারণত পেয়েও থাকে। আমি অনেক স্টুডেন্টই পেয়েছি যারা হচ্ছে এই ধরনের ফান্ডেড অপরচুনিটি নিয়ে কানাডাতে যাচ্ছে। সো বাট ফর দিস সেশন আমি ওই ব্যাপারটা নিয়ে যাব না, বিকজ ওই ব্যাপারটা হচ্ছে যে ইটস লাইক এগেইন ওটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে স্টুডেন্টের মেরিট, স্টুডেন্টের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এর উপর। সাধারণত যাদের রিসার্চ এক্সপেরিয়েন্স নেই অথবা যাদের হচ্ছে যে কাজ করা হয়নি আগে এই থিসিস নিয়ে অথবা রিসার্চ নিয়ে, ওরা সাধারণত এই প্রসেসে যায় না। এবং সো রাইট নাও টুডে আমি এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা বেসিক্যালি সেলফ ফান্ডেড। সো সেলফ ফান্ডেড education is the like অনেক টাফ ফর মোস্ট অফ দ্য বাংলাদেশিস, বিকজ আমাদের এখানের এডুকেশনের জন্য অনেক মানে এক্সপেন্সিভ অনেক হলেও ইটস, ইফ ইউ কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটিজ ইন দ্য আদার টপ টিয়ার ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইটস অ্যাকচুয়ালি মডারেট, ইটস নট দ্যাট এক্সপেন্সিভ। তো ইফ ইউ গো ফর দ্য মাস্টার্স লেভেলে যদি আমরা পড়াশোনার ব্যাপারে, এখন আমি মাস্টার্স লেভেল নিয়ে কথাটা বলছি। মাস্টার্স লেভেলে পড়াশোনা যদি কথা বলি, সেটা সাধারণত দেখা যায় যে বছরে 20,000 এর মতো আপনার এক্সপেন্স থাকে। এবং কলেজ লেভেল গুলোতে দেখা যায় যে 16, 17, 15,000, 16,000, 17,000 ক্যানাডিয়ান ডলারের কথা বলছি আমি এক্ষেত্রে। তো টিউশন ফিটা ওখানে থাকে, কিন্তু এখানে শুধুমাত্র টিউশন ফি না, এখানে আরো অনেকগুলো কস্টও কনসিডার করতে হয়। এর মধ্যে হয়তো লিভিং এক্সপেন্সেস থাকবে, আহ এছাড়া আপনার অ্যান্সিলারি আদার কস্ট থাকতে পারে, ট্রান্সপোর্টেশন, লিভিং এক্সপেন্সেস, ফোন, কমিউনিকেশনস, ইনক্লুডিং আপনার প্লেন ফেয়ার, সবকিছু মিলিয়ে আসলে কস্টিং এর ব্যাপারটা চলে আসে। তো এই সবকিছু মিলে হয়তো একটা সেলফ ফান্ডেড স্টুডেন্টের জন্য বাৎসরিক খরচ হতে পারে, if you give me give a rough estimate, that would be like 18 লাখ, 18 লাখের মতো আপনার খরচ হয়ে যেতে পারে। তো এই টাকাটা হচ্ছে যে বেসিক্যালি সেলফ ফান্ডেড এর জন্য রিকোয়ার্ড হয় এবং এটা হচ্ছে ১ বছরের পড়াশোনার ক্ষেত্রে। সাধারণত মাস্টার্স হয়ে থাকে ২ বছরের জন্য, আন্ডার গ্র্যাজুয়েশন হয়ে থাকে ৪ বছরের জন্য। সো ৪ বছরের জন্য হয়তো 20,000 করে 70 থেকে 80,000 টাকা আপনার টিউশন ফিস অ্যান্ড এভরিথিং এ লাগতে পারে। কিন্তু ২ বছরের জন্য সাধারণত এই 20,000, $25,000 আ এই $25,000 অথবা $20,000 ২ বছরের মধ্যে লাগতে পারে, এবং এটা এগেইন I'm just giving you a rough estimate. It could be much lower in some of the provinces, some of the institutes যারা হচ্ছে যে একটু আ কম র‍্যাংকিং এর মধ্যে আছে। এই ধরনের ইনস্টিটিউটও কিন্তু কানাডাতে আছে। যাদের হচ্ছে যে র‍্যাংকিংটা আসলে ওয়ার্লড ওয়াইড স্ট্যান্ডার্ড ওয়াইজ ইটস নট আপ টু দ্য আ টপ টায়ার ইউনিভার্সিটি। দেন এগেইন আপনাকে ১ম এই যে কথাগুলো আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে যে টপ টায়ার ইউনিভার্সিটিও কানাডাতে অনেক আছে। যাদের সাথে কোয়ালিটি ম্যাচ করতে হলে ওই ইউনিভার্সিটি গুলো অনেক এফোর্ট দিয়ে থাকে। এবং কোয়ালিটি ওয়াইজ আমি কোন ইউনিভার্সিটিকে বলব না, কোন ইউনিভার্সিটি থেকে খুব বেশি ডিফারেন্স। হয়তো ১৯-২০ না, হয়তো ১৮-২০ হতে পারে। ১৮-২০ এর মতো হয়তো ডিফারেন্স হতে পারে। নট বিলো 17 কোন ইউনিভার্সিটি অথবা কলেজেস। সো এই ক্ষেত্রে আপনার টিউশন ফিসটাও ভ্যারি করতে পারে। সেক্ষেত্রে কম হতে পারে, বেশি হতে পারে। আপনার র‍্যাংকিং ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ, লোকেশন ওয়াইজ এস ওয়েল। যেমন টরন্টো ইউনিভার্সিটি গুলো অবশ্যই এক্সপেনসিভ হবে রাদার দ্যান আপনার ম্যানিটোবার ইউনিভার্সিটি অথবা সাসক্যাচুয়ান ইউনিভার্সিটি গুলা।
যাই হোক, তো যেটা বলছিলাম, যদিও আপনার হচ্ছে যে টিউশন ফিস হচ্ছে $20,000 হতে পারে, কিন্তু আপনার সেলফ ফান্ডেড এর ক্ষেত্রে you need to show the rule of thumb is uh, more than double the fund you have at your bank balance. So এই সেলফ ফান্ডেড এর ক্ষেত্রে এই প্রবলেমটাই হয় বাংলাদেশে যে 50 লাখ টাকার মতো হয়তো 40 লাখ টাকা ধরেন 20 লাখ টাকা যদি বছরে আমার একটা এডুকেশনের জন্য পেছনে খরচ হয়, এডুকেশন প্লাস লিভিং কস্টের জন্য খরচ হয়, দেন আই নিড টু হ্যাভ at least 40 লাখ টাকা in my bank or my sponsor's bank to show that I am able to carry on the education in Canada. তো এখন যদি 40 লাখ টাকা আমার ব্যাংকে রাখতে হয়, আমি এই ক্ষেত্রে এখন পর্যন্ত সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টের কথা বলছি, সিঙ্গেল স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্টের কথা বলছি এবং এখন আমি মাস্টার্স লেভেলের কথাটাই বলছি। আন্ডারগ্রেড লেভেলেও ইটস লাইক সেম, ইটস সিমিলার বিকজ হচ্ছে যে ক্যানাডাতে আপনার এই যে আপনার ব্যাংক ব্যালেন্সটা দেখানোর যে কোয়েশ্চেনটা আসে, এটা সাধারণত ফর দ্য ফার্স্ট ইয়ার অফ এডুকেশন। ফার্স্ট ইয়ার অফ এডুকেশন দ্যাট মিনস আপনি প্রথম বছরে আপনার টিউশন ফিটা আপনি পে করতে পারবেন। এটা আপনি আমাকে আই মিন ক্যানাডাকে হচ্ছে যে প্রুফ করতে হবে। টিউশন ফি পে করতে পারবেন, প্লাস প্রথম বছরের লিভিং এক্সপেন্সেস পে করতে পারবেন। অ্যান্ড এই পেমেন্টটা করার পরে আপনার স্পন্সরের কোন রকম ধরেন নিজের চলার কোনো প্রবলেম হবে না। দ্যাট মিনস হচ্ছে যে ধরেন আই হ্যাভ 40 লাখ টাকা ইন মাই ব্যাংক ব্যালেন্স, লাইক আপনার কোন স্পন্সরের 40 লাখ টাকা ব্যাংক ব্যালেন্সে আছে, অ্যান্ড আপনি হচ্ছে যে এই টাকাটাই হচ্ছে যে স্পন্সরশিপ হিসেবে দেখিয়েছেন। কিন্তু সাইড বাই সাইড আপনি আবার আদার প্রুফ অফ ইনকামে আপনার স্পন্সরের প্রুফ অফ ইনকামে দেখাচ্ছেন যে এই 40 লাখ টাকার থেকে যে ইন্টারেস্ট অথবা এই 40 লাখ টাকা থেকে যে প্রফিট আসে, এই প্রফিট থেকে হচ্ছে যে আপনার স্পন্সরের ম্যাক্সিমাম অথবা পার্ট অফ দ্য লিভিং এক্সপেন্সেস আসে। তো সেই ক্ষেত্রে এই টাকাটা অ্যাকচুয়ালি ইটস নট এ financial backup for the education. It couldn't be because এটা থেকে তো আপনার স্পন্সরের ইনকাম আসতেছে। তো এইটা যদি আপনাকে দিয়ে দেয় অথবা আপনার স্টুডেন্ট অথবা যা অ্যাপ্লিক্যান্টকে দিয়ে দেয়, তাহলে স্পন্সরের ইস্যু হতে পারে এবং পরবর্তীতে আপনার এডুকেশনটা ক্যারি অন নাও করতে পারে। সেক্ষেত্রে সাধারণত আপনার ক্যানাডিয়ান ভিসা অথরিটি যারা আছে, ভিসা অফিসাররা আপনার কেসটাকে ডিসমিস করে দেয়। দ্যাট মিনস রিজেক্ট করে দেয়। তো এই প্রুফ অফ ফান্ড এর জন্য you need to have clear cut like plan to provide that to prove that you have enough funds। যদি আপনার কাছে লাইক ইউনিভার্সিটি ফান্ড না থাকে, সেলফ ফান্ডেড এর ক্ষেত্রে বলছি, you have enough funds to carry on this education in Canada successfully. So this is the like most challenging part, I would say. তো সেই ক্ষেত্রে সিঙ্গেল স্টুডেন্টের পরে যখন আপনার স্পাউসের সাথে স্পাউসও এড হয়, স্পাউস এড হলে ইটস লাইক দেন 10 লাখ টাকা মোর দেখাতে হয়, লাইক 20 লাখ ফর ফার্স্ট ইয়ার and 20 lakh for rule of thumb 40 lakh, and then if the spouse is added then it's 50 lakh টাকা। Right now যেহেতু আমরা স্পাউস নিয়ে কথা বলছি, I'd like to mention that if you apply with spouse, your spouse will get uh, if it's approved, your spouse will get this open work permit. That is, আপনি যখন ক্যানাডাতে আসবেন, আপনার স্পাউসের জন্য আপনি এপ্লাই করতে পারবেন। এপ্লাই করে এক্ষেত্রে দুভাবে এপ্লাই করা যায়। একটা হচ্ছে একসাথে এপ্লাই করা যায়, আরেকটা হচ্ছে যে সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হিসেবে আপনি এপ্লাই করতে পারেন। পরবর্তীতে ইউ ক্যান এপ্লাই ফর ইউর স্পাউস ফ্রম ক্যানাডা। তো মজার ব্যাপার হচ্ছে আপনি অ্যাজ এ স্টুডেন্ট ইউ আর এলিজিবল টু ওয়ার্ক 20 hours a week। কিন্তু আপনার স্পাউস যখন আপনার সাথে এপ্লাই করবে অথবা স্পাউসের জন্য আপনি যখন পরবর্তীতে এপ্লাই করবেন, ইফ ইটস অ্যাপ্রুভড, দেন সেক্ষেত্রে স্পাউস আপনার 40 আওয়ার এ উইক হুইচ ইজ লাইক ফুল টাইম জব করতে পারে ক্যানাডাতে। যেটা হচ্ছে যে দেখা যাবে যে আপনাদের যে ওভারঅল লিভিং এক্সপেন্সটা কমিয়ে আনবে। দেন এখানে একটা স্পেশাল নোট আমি মেনশন করব। অনেকে হয়তো এই জিনিসটা বুঝে অথবা বুঝেন না। সেটা হচ্ছে যখন স্পাউসের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে যে এই যে ইনকামটা করবে, স্পাউস যে ফুল টাইম ওয়ার্ক করে যে ইনকামটা করবে, সেই ইনকামটাকে আমরা কখনো আমাদের ব্যাকআপ হিসেবে দেখাতে পারবো না। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হিসেবে দেখাতে পারবো না, বিকজ ইটস নট গ্যারান্টিড যে উনি ইনকাম করবে, রাইট? তো এই
এই জিনিসটা অনেকে মিস করে যায়। অনেকে মনে করে যে ও যেহেতু স্পাউস আসবেন এবং এটা একটা মান্থলি ইনকাম আমরা পাবো, এটাকে আমরা ইনকাম হিসেবে দেখাতে পারবো টু কভার আপ আওয়ার লিভিং এক্সপেন্সেস। না, এক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে স্পাউস উইল কাম বিকজ অফ the other attachments and for the living convenience, but it cannot be for earning. It cannot be for earning because earning now করতে পারে spouse এসে she or he could be living in the house, in the at the home, to take care of the child or just to be there to support emotionally. তো ইনকাম ওয়াইজ আমরা এই জিনিসটা আমরা কখনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টে দেখাতে পারবো না যে ইনকাম হবে এবং ইনকাম থেকে অ্যাকচুয়ালি আমার টাকাটা কভার হবে না। আমাদের সেলফ ফান্ডেড হলে প্রথম থেকেই আমাদের দেখাতে হবে যে আই হ্যাভ দিস মানি অ্যান্ড দিস ইজ মাচ মোর কমপ্লিকেটেড বিকজ স্টুডেন্ট টু স্টুডেন্ট এটা ভ্যারি করে। এই ফান্ডিং এর ব্যাপারটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। সো I won't go much further into it because আপনার বেশি ডিটেল it will take, বললাম তো এটা একটা পুরো একটা সেশন লাগবে এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যদি আমরা হচ্ছে যে বেসিক্যালি ডিসকাশন করি। ওকে, রাইট নাও লেটস গো টু দ্য ফান্ডের যে রিকোয়ারমেন্ট গুলো আমরা কিভাবে দেখাতে পারি। দেয়ার আর সো মেনি ওয়েজ টু শো ইউর ফান্ডস। ওয়ান অফ দ্যাম ইজ আপনার ব্যাংকে হচ্ছে যে শো করতে পারেন, ব্যাংকে রাখতে পারেন, সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন। অ্যান্ড দ্য ম্যাচুরিটি পিরিয়ড সাধারণত বলা হয়ে থাকে টু টু 4 মান্থস। আপনি ওয়েবসাইটে গেলে দেখবেন, অনেকে বলে 6 মাস, কিন্তু ওয়েবসাইটে গেলে দেখবেন, কানাডিয়ান স্টাডি পারমিটের ওয়েবসাইটে গেলে দেখবেন, ইউল সি দেয়ার এটা হচ্ছে যে 4 মাসের স্টেটমেন্ট দেখাতে বলে। দেন এগেইন এখানে একটু কন্ট্রাডিকশন আছে ইন এ সেন্স। আপনি যখন বাংলাদেশ পেস করে হচ্ছে যে আপনার কানাডিয়ান ওয়েবসাইটে দেখেন জিনিসটা, সেক্ষেত্রে দেখবেন যে রিকোয়ারমেন্ট হচ্ছে 4 মাস দেয়া আছে। এগেইন আপনি যখন সিঙ্গাপুরের উপর সিঙ্গাপুর আমাদের বেসিক্যালি আমাদের যে ভিসা অ্যাপ্লিকেশন গুলো প্রসেস হয় সিঙ্গাপুর অফিসে, সিঙ্গাপুর ভিসা অফিসে, কানাডার ভিসা অফিস একটা সিঙ্গাপুরে আছে, সিঙ্গাপুরের ভিসা অফিসে। কিন্তু ওই সিঙ্গাপুরের যে অফিসটাতে বলা আছে আবার এটা 6 মান্থস। ইটস এ লিটল বিট কন্ট্রাডিক্টরি, যেহেতু সিঙ্গাপুর অফিস হচ্ছে যে সরাসরি এই জিনিসটা ডিল করে থাকে। তো আমি বলবো রুল অফ থাম হচ্ছে 6 মান্থস। 6 মান্থস হচ্ছে যে রিসেন্ট 6 মান্থসের আপনার ব্যাংক ব্যালেন্সটা দেখানো লাগে। এগেইন এটা এটা আবার হচ্ছে যে ডিফার করে ইন টার্মস অফ অ্যাপ্লিক্যান্ট টু অ্যাপ্লিক্যান্ট, সিচুয়েশন টু সিচুয়েশন। অনেক সময় ২-৩ মাসের সেভিংস দেখিয়েও আমরা ভিসা পেতে দেখেছি। ১ মাসের সেভিংস দেখিয়েও ভিসা পেতে দেখেছি। ইফ ইউ ডোন্ট বিলিভ, ইটস বিলিভ ইট অর নট। আপনার এটা কিভাবে প্রুভ করতে হয়? দেয়ার আর লটস অফ ওয়ে। বেসিক্যালি হচ্ছে যে অনেকে দেখায় যে আই হ্যাভ দ্য অনেকে হচ্ছে লাস্ট মোমেন্টে হচ্ছে যে আ বাংলাদেশের জমি জমা সেল করে অথবা অ্যাপার্টমেন্ট সেল করে, সামথিং সেল করে, আই হ্যাভ দ্য মানি। তো I mean Canadian গভর্নমেন্ট জাস্ট জানতে চায় you have the money and you have the proper access to that money so that you can carry on the education in Canada. So বাট আমাদের ক্ষেত্রে আমি বলব যে রুল অফ থাম্ব হচ্ছে 6 মান্থস ব্যাংক ব্যালেন্সটা মেইনটেইন করা। 6 মান্থস ব্যাংক ব্যালেন্সটা মেইনটেইন করা ইন টার্মস অফ সেভিংস ইন ব্যাংক, ইন টার্মস অফ এফডিআর, ইন টার্মস অফ প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্র যেকোনো কিছু হতে পারে। রাইট নাও কি আপনার স্পন্সর হতে পারে? I prefer যদি মাস্টার্স লেভেলে হয় মেক্সিমাম ফান্ড মানে সেলফ থেকে আসতে পারে অথবা প্যারেন্টস থেকে আসতে পারে। প্যারেন্টস মিন আপনার বাবা অথবা মা, ফার্স্ট রিলেশন হওয়া উচিত। বাবা-মা হচ্ছে যে আপনাকে স্পন্সর করতেছে। এটা হলে সবচাইতে বেস্ট হয়। যদি এটা না হয় দেন উই গো ফর দ্য সিবলিংস, যে ব্লাড রিলেটেড সিবলিংসরা আপনাকে স্পন্সর করতে পারে। এর পরবর্তীতে আমরা যেতে পারি আমাদের যদি ম্যারিড কাপল হয়ে থাকে, ইন-লজ আপনাকে স্পন্সর করতে পারে, স্পাউস আপনাকে স্পন্সর করতে পারে। আ ইভেন অনেকের ক্ষেত্রে একটু দূর সম্পর্কের হলেও লাইক মামা, চাচা, এনারা, আন্টি, খালা যারা আছে উনারা আ স্পন্সর করতে পারে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু আ ফার্দার এক্সপ্লেইন করতে হবে যে কেন উনারা স্পন্সর করছেন। অলরাইট, তো যেটা বলছিলাম আমরা যে রাইট নাও এডুকেশন আমাদের আ আ এই টপিকে এখন যে টপিকে আলোচনা করব দ্যাট ইস লাইক রিলেটেড টু কানাডিয়ান পিআর। কানাডিয়ান পিআর বিকজ আ study permit is a way to achieve Canadian PR in term in আমি এটা আমার opinion. It's not
recommended by Canadian government, but it's my opinion. And as it's being recorded, you can refer it as well. It's my opinion. It's a pathway to achieve the PR. Because আপনি এখন যদি ক্যানাডিয়ান, আমি এখন পিআর, যারা পিআর কে হচ্ছে যে মুখ্য রেখে পড়াশোনাটা করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি যে if you look at the trend right now, the trend is that ক্যানাডাতে পিআর হওয়ার জন্য there are multiple ways, and some of the ways are like very fast, like used to be very fast. Express entry used to be very convenient for the qualified students or qualified employees, যেটার নাম হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, অথবা আপনি পিএমপির কথা বলেন, প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম। দেয়ার আর মাল্টিপল ওয়েজ, অলরাইট, বাট আফটার কোভিড দ্য থিংস হ্যাজ চেঞ্জ ড্রামাটিক্যালি। আগে যেমন হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রিতে ইউ অ্যাচিভ, আপনি একটা লেভেলের আইএলস অ্যাচিভ করার পরে, একটা লেভেলের এডুকেশন অ্যাচিভ করার পরে, একটা লেভেলের এক্সপিরিয়েন্স অ্যাচিভ করার পরে আপনি আগে এক্সপ্রেস এন্ট্রিতে খুব ইজিলি চলে আসা যেত ক্যানাডাতে, সরাসরি পিআর হয়ে বাংলাদেশ থেকে। বাট রাইট নাও ইটস নট দ্যাট ইজি। ডিউরিং কোভিড যেটা হয়েছে, আপনার যে রিকোয়ারমেন্ট গুলা আগে ফিল আপ করলে ইজিলি ক্যানাডাতে আসা যেত, ওই ধরনের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করে বসে আছে, এবং যারা ফিল আপ করতো তারা আসতো, যারা ফিল আপ করতে তারা আসতো। এখানে হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা ব্যাপার চলে আসছে। যদি 10,000 মানুষ হচ্ছে যে ওই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করছে, 3,000 মানুষ চলে আসতো, বাকি রইল 7,000। তো এরকম করে বাড়তে থাকতো। কিন্তু ডিউরিং কোভিড যেহেতু আমাদের 2 বছরের মতো পুরোপুরি ইমিগ্রেশনটা বন্ধ ছিল, এই জিনিসটা কম্পাউন্ডিং রেটে বাড়ছে। বিকজ ওই যে 3,000 মানুষ করে আর ক্যানাডাতে আসতো না, কারণ সবাই এখন বিভিন্ন দেশে রয়ে গেছে যারা কোয়ালিফাইড। সো ওই 10,000 করতে করতে it has multipled, and right now there are so many people who are qualified, but ক্যানাডার ইমিগ্রেশনের যে টায়ার আছে সেটাতে আপনার হচ্ছে যে একটা লিমিটেশন আছে স্লটে। ওই লিমিটেড নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টই ওরা এখনো চুজ করছে। বাট ইট হ্যাজ স্টার্টেড রিসেন্টলি যে ওই কোয়ালিফাইড মানুষদেরকে নেওয়া শুরু করেছে। কিন্তু ইস্যুটা যেটা হয়েছে সেটা হচ্ছে ডিউরিং দিস 2 year অফ ব্রেক অফ কোভিড কি হলো, যে অনেকে যে ইংলিশের লেভেলটা অথবা জব এক্সপিরিয়েন্স বলেন, ইংলিশের লেভেলটা বলেন, বয়স অথবা আপনার এডুকেশন লেভেল বলেন, অনেকে হয়েছে এই এডুকেশন লেভেল বলেন, ইংলিশের লেভেল বলেন, এত বাড়িয়ে ফেলেছে স্ট্যান্ডার্ডটা যে এখন কোয়ালিফাইড যে যে মানুষদের তালিকা অনেক উপরে চলে গেছে। সাইড বাই সাইড এই 2 বছর ব্রেকে অনেকে রথী মহারথী আছেন যারা হচ্ছে ফ্রেঞ্চ, আই মিন ক্যানাডাতে 2 ধরনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে যে ইংলিশ, একটা ফ্রেঞ্চ। তো এই ফ্রেঞ্চে অনেকে হচ্ছে যে এক্সপার্ট হয়ে গিয়েছেন, লাইক আইএলস, অনেকে ফ্রেঞ্চে এক্সপার্ট হয়ে গিয়েছেন, বিলিভ ইট অর নট। তো এই ফ্রেঞ্চ এক্সপার্ট হওয়ার কারণে ওদের কোয়ালিফিকেশন আরো বেড়ে গেছে। তো এই ফ্রেঞ্চে তো আর সবাই এক্সপার্ট হতে পারে না। কিন্তু এই এক্সপার্টদের মধ্যে আমি ক্যালকুলেশন করে দেখেছি, দেখা গেল যে অলমোস্ট আপনার 6, 7, 8,000, 10,000 মানুষ আছে যারা হচ্ছে যে একটা অন্য লেভেলে, লাইক ফ্রেঞ্চ লেভেলে আছে। সো ওই 10,000, 20,000 মানুষের যদি কথা বলেন কোয়ালিফাইড অ্যান্ড ফ্রেঞ্চ লেভেল, ওদের যে প্রসেসটা, ওই প্রসেস হতে অনেক দেরি। এবং এটা এখন আর ওই কোয়ালিফাইড যেটা বিফোর কোভিড ছিল, ওই কোয়ালিফাইড মানুষগুলোর মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখন ইটস নট ভেরি ইজি টু কাম টু ক্যানাডা উইথ দোজ পিআর সলিউশনস যেটা আগে ছিল। স্টিল যেহেতু ওটা রানিং হচ্ছে, ইটস ওকে, ওটা রানিং হচ্ছে, এখনো চলছে, বাট এটা স্লো। এখন ইটস কোয়াইট স্লো। ইভেন এক্সপ্রেস এন্ট্রি যারা, যেটা হচ্ছে যে আগে 3 মাস থেকে 6 মাসেও হয়ে যেত, 3 মাসেও হয়ে যেত, যে পিআর অনেকে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে। যেমন আমি আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে এসেছিলাম। সো ইট অনলি টুক লাইক 79 days ফর মি টু গেট পিআর ইন বাংলাদেশ, অনলি 79 days আফটার অ্যাপ্লিকেশন। কিন্তু এটা আর এখন আর নেই, ওই সময়টা এখন হয়ে গেছে। এটা সাধারণত এত বেশি ব্যাকলগ হয়ে গেছে, যেটা অলমোস্ট আপনার এখন 1 বছর 2 বছর তো সময় লাগছেই, মিনিমাম 2 বছর, 23 মাস সাধারণত বলে, 23 মাসের মতো এখন দেখবেন যে আপনার প্রসেসিং টাইম লেগেছে। এখন আপনি অ্যাপ্লিকেশন যদি করেন, করার পর 2 বছর ওয়েট করতে হয়, দ্যাট ইজ লাইক আপনার লাইফের, মানে ইফ ইউর লাইক, আমি আগে কথা বলছি তাদের জন্য যারা হচ্ছে পিআর নিয়ে হচ্ছে যে অ্যাম্বিশিয়াস। সো তো 2 বছর আপনি ওয়েট করবেন, নাকি হচ্ছে যে ইউ ওয়ান্ট টু গো উইথিন দিস ইয়ার অর মেবি উইথিন দ্য নেক্সট ইয়ার। আর যেটা বলছিলাম আপনাকে, যদি আপনি এখানে আসতে পারেন তাহলে ইটস লাইক
আপনি পড়াশোনা করার ক্ষেত্রে আমি যেটা বলছি পিআর এর একটা পাথওয়ে হচ্ছে স্টাডি পারমিট অথবা স্টাডি ভিসাটা। সো আপনি যদি এখানে আসতে পারেন, you are getting the education in Canada and also after the education, right now I'm talking about the pathway to PR. After the education শেষ করার পরে বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে you get the work permit, postgraduate work permit. Depending on the duration of your study, you get the work permit and Canadian education, then the work permit অথবা work experience in Canada এটা যখন আপনার প্রোফাইলে অ্যাড হবে then you are become that ওই রহিম মহারথীদের লেভেলে যারা হচ্ছে ফ্রেঞ্চ শিখে বাইরে থেকে বাইরে বা ইন্ডিয়া চায়না আর অন্যান্য কান্ট্রিতে ফ্রেঞ্চ শিখে ওই যে ওই লেভেলে চলে গেছে ওই লেভেলে then you can come after getting the education, Canadian education. Then it becomes very easy to be a PR in Canada, permanent resident in Canada, and then again, আপনি permanent resident হওয়ার পরে for each permanent resident, it takes 3-year residency in Canada to apply for citizenship. But for the students who are studying, যারা 1 বছর স্টাডি করছে অথবা 2 বছর স্টাডি করছে, এরপরে ওনারা পিআর হলো। ধরেন 2 বছর স্টাডি করে 1 বছর কাজ করে দেন পিআর হলো। তারপরে যেই যে 2 বছর স্টাডি করে 1 বছর যে কাজ করলো, এই যে সময়টা স্পেন্ড করছে রেসিডেন্সি কানাডাতে সময়টা স্পেন্ড করছে, এই সময়টাও আপনার সিটিজেনশিপ রেসিডেন্সি হিসেবে কাউন্ট হবে। হাফ অফ দিস সময়। দ্যাট মিনস আপনি যদি 2 বছর সময় কাটান, 1 বছর পড়াশোনা করেছেন, 1 বছর কাজ করেছেন। এই 2 বছরের যে সময়টা আপনি ছিলেন, 1 বছর কাউন্ট হবে অ্যাজ এ ক্যানাডিয়ান রেসিডেন্সির জন্য, যেটা আপনার পরবর্তীতে সিটিজেনশিপ পেতে ইটস লাইক আ ভেরি লেস টাইম লাগবে। সো ইটস নট আ লাইক অনেক টাকা খরচ করে আসা হচ্ছে। এটার বিপরীতে কিছু বেনিফিটও আছে এবং এই বেনিফিট গুলো হিউজ, যেগুলো আমি এইমাত্র বললাম এগুলো তো আছেই। যে আমি বলবো ইটস আ শিওর শট ওয়ে টু গেট ইনটু দ্য পিআর, গেট এ পিআর। Almost 90% chances are there যে আপনি হচ্ছে যেখানে পিআর হবেন, unless you couldn't complete the education and there are other factors which are like not giving you the access to the PR. তো ওগুলো ছাড়া আমি বলবো যে it's like a sure shot যে আপনি যদি স্টাডি পারমিটে আসতে পারেন, then it's a pathway. If you follow the proper channel, it's a pathway to get the PR. So yeah, মোটামুটি আমার এই কথাগুলোই বলার ছিল। এর বাইরেও আমি অনেকগুলো কথা বলেছি। আমি আর আসলে এটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ইটস লাইক অলমোস্ট 50 মিনিটস হয়ে গেছে। সো before I like close this session, I'd like to tell you something uh, important for, it might be important for everyone. এরপরে আমরা আপনাদের কোয়েশ্চেন আনসারের সেশনটা নিব। It could be a very small session, I'm telling you, because আপনার কোয়েশ্চেন আনসারের অনেক শেষ নাই। Every question answer can be addressed, questions can be addressed, কিন্তু due to the time limitation, we might not take all the questions. Meanwhile, whoever has any questions, I'd ask you to type in our group right now in the group chat. You can type the questions here, right? And also I'll take the basic questions one by one, যতটুকু আমাদের সময় পারমিট করে এখানে। তো যেটা বলছিলাম আমি, তো বিফোর উই ক্লোজ দিস সেশন, আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি যে এডুকেশন সিস্টেমটা, কানাডার এডুকেশন অ্যাপ্লিকেশন প্রসেসটা, ইটস এ আপনার টিডিএস প্রসেস, অফকোর্স ইটস আ লং প্রসেস অ্যান্ড দেয়ার আর সো মেনি ডকুমেন্টস ইনভলভড। আমি অ্যাজ এন আরসিআইসি আমি আমার পিআর এর অ্যাপ্লিকেশন গুলো আমি দেখেছি, অথবা আপনি ধরেন স্পাউসাল স্পন্সরশিপের অ্যাপ্লিকেশন গুলো বলেন, অথবা ধরেন ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন গুলো, ভিজিটর পারমিটের অ্যাপ্লিকেশন গুলো, টুরিস্ট ভিসা যেটাকে বলে। তো এগুলোর অ্যাপ্লিকেশন গুলো আমি দেখেছি। দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড আর লাইক আমার মেয়ে রাইদা, ক্যান আই কাম? গিভ মি 1 মিনিট। Sorry for that.
So let's get this thing right now. আমি যেটা বলছিলাম, can you guys hear me? By the way, Jumur, can you hear me? Yes, Bhaiya, we can hear you. All right. আমাদের কিছু questions ও আসছে chat এ। Okay, Oh, Bhaiya. that's great. That's great. Can you compile those questions and then যদি similar kind of question হয়, then we can go through. Otherwise, I'll try to address those questions meanwhile. All right. So before I close this seminar, I'd like to address some matter. One of those is আপনার যে ক্যানাডিয়ান অ্যাপ্লিকেশন প্রসেসটা টিডিএস প্রসেস যেটা বলেছিলাম যে অনেকগুলো ওয়ে আছে কানাডাতে মুভ করার, ওয়ার্ক পারমিট বলেন বা ট্যুরিস্ট ভিসা বলেন অথবা পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন গুলো আছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন অবশ্যই জটিল, এক একটা ডিপেন্ডিং অন দ্য কেসেস ইটস লাইক জটিল, ঠিক আছে, বাট দ্য ডকুমেন্ট রিকোয়ার্ড আমার কাছে মনে হয়েছে স্টাডি পারমিটের জন্য। এবং স্টাডি পারমিটের জন্য কারণ ভিসা অফিসারও জানে যে স্টাডি পারমিট হচ্ছে যে is a pathway to come to Canada, and it's like the fastest way to come to Canada right now. এখন so they want to know যে আপনার সব ধরনের রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করছেন, they want to be convinced যে আপনি সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন এবং সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে ইউ আর অ্যাকচুয়ালি কামিং টু ক্যানাডা, ইউ আর নট কামিং টু ক্যানাডা ফর আ পিআর, ইউ আর কামিং টু ক্যানাডা ফর এডুকেশন। এই জিনিসটা ওরা আপনার বিলিভ করতে চায়। সো আপনি যদি ক্যানাডাতে এডুকেশন পারপাসে এসে থাকেন, দেন দে ওয়ান্ট টু নো হাউ আর ইউ ফাইন্যান্সিং অ্যান্ড ওয়েদার ইউ অ্যাকচুয়ালি নিড দ্য এডুকেশন অর নট, ওয়েদার দিস দ্যাটস ওয়াই প্রথমে আপনাদেরকে এই কথাটা বলেছিলাম যে ইউ নিড টু আস্ক দিস কোয়েশ্চেন্স অ্যান্ড দেন আনসার দিস কোয়েশ্চেন্স ফার্স্ট। সো ওই ক্যানাডিয়ান ভিসা অফিসার পার্সপেক্টিভ থেকে যদি বলেন, ওরা জানে যে এটা একটা ইজিয়েস্ট ওয়ে, এভরিওয়ান ওয়ান্টস টু কাম টু ক্যানাডা, মোস্ট অফ দ্যাম ওয়ান্ট টু কাম টু ক্যানাডা টু হ্যাভ আ গুড লাইফ, গুড লাইফস্টাইল। সো স্টুডেন্ট অথবা স্টাডি পারমিট ইজ আ পাথওয়ে টু ডু দ্যাট। সো এই কারণে ওরা এই ডকুমেন্ট হাঙ্গ্রি একটা অর্গানাইজেশন আমি বলবো, এবং অনেক ধরনের ডকুমেন্ট মিলে হচ্ছে যে আসলে আপনার give me a moment please, I'm coming, sorry. সরি, আই টোটালি ফরগট যে আজকে সানডে এবং সানডেতে আমার মেয়ের স্কুল অফ থাকে, তো সেই কারণে লাইক শি ইজ এট হোম রাইট নাও এন্ড শি ইজ লাইক নকিং ফর দিস এন্ড দ্যাট। তো যেখানে ছিলাম আমি, তো সো ভিসা অফিসাররা এই কারণে ডকুমেন্ট গুলোতে কোনো রকম ছাড় দিতে চায় না, এবং ছাড় দিতে চায় না যে কারণে হচ্ছে যে প্রত্যেকটা ডকুমেন্টই ওদের কাছে পারফেক্ট হওয়া লাগে, এবং এবং আপনার যে এডুকেশন প্ল্যানটা আছে সেটাও পারফেক্ট হওয়া লাগে, আনলেস they find the ticks in every requirement, right? আপনার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ওয়াইজ হচ্ছে যে ওরা টিক পাচ্ছে, দ্যাট মিনস লাইক ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ওকে ওকে, এডুকেশন প্ল্যান ওকে ওকে, অ্যাকর্ডিং টু দ্য ক্যারিয়ার অথবা ক্যারিয়ার ওয়াইজ আপনি হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা করেছেন ক্যারিয়ারকে মুখ্য করে, অথবা ক্যারিয়ার না বিজনেস, যে কোনো কিছুই হতে পারে, যে কারণে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন, যে ইনস্টিটিউটে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন, সবকিছু মিলে যদি ওরা পারফেক্ট পায় তখনই গিয়ে আপনাকে ওরা অ্যাকসেপ্ট করে। সো এখন এই অ্যাকসেপ্টেন্স রেটটা বাংলাদেশের ক্ষেত্রে 50%, 50% অ্যাকসেপ্টেন্স রেট। দ্যাট মিনস আপনি 50% যে স্টুডেন্টস আছে ওরা প্রপারলি ওটা আপনার প্রপারলি অ্যাপ্লিকেশনটা করতে পারছে না, দ্যাট মিনস হচ্ছে ওখানে কোথাও না কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে। ওই গ্যাপটাকে ফিল আপ করার জন্য সো দেয়ার আর টু ওয়েজ ইউ ক্যান ফিল আপ রাইট নাও। You can get help from a professional person, or you can apply yourself, research করে you try to reduce the risk of getting rejected by the visa officer, and also you can get help from professionals like RCICs, like Canadian lawyers, ওদের থেকে হেল্প নিতে পারেন ডকুমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে, যাতে দেন এগেইন দ্য রিডাকশন, আপনার যে রিজেকশনের যে রেটটা আছে এটাকে রিডিউস করে আনার জন্য। Even though you have perfect application, there are no chances, no guarantees that
আপনার এডুকেশন ভিসাটা আপনার হচ্ছে যে এডুকেশন যে পারমিটটা আছে, স্টাডি পারমিটটা আছে এটা অ্যাকসেপ্টেড হবেই। সো স্টিল ইউ নিড টু হ্যাভ আ গুড অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে যে যাতে রিজেকশন না হয় অথবা রিজেকশন হলেও দেয়ার আর লাইক সিলি মিস্টেক এর কারণে রিজেক্ট হলে ইটস ওকে। কিন্তু ধরেন কোনো লার্জার কোনো মিস্টেক বা লার্জার কোনো রকম আ লিমিটেশনস যাতে না থাকে। টু মেক সিউর আপনি নিজে এপ্লাই করতে পারেন। দেয়ার ইস এভরিথিং কানাডাতে যে ইমিগ্রেশনের সবকিছুই আপনি নিজে এপ্লাই করতে পারেন। ইভেন পিআর এর জন্য আপনি নিজে এপ্লাই করতে পারেন। বাট দ্য থিং ইস দ্যাট ইউ হ্যাভ টু কনসিডার দিস যে আপনি নিজে অ্যাপ্লিকেশন করে যদি কনফিডেন্ট না থাকেন, ইউ গেট দ্য হেল্প ফ্রম আরসিআইসিস, ইউ গেট দ্য হেল্প ফ্রম কানাডিয়ান ইমিগ্রেশন লয়ার্স। আমরা যেটা করি সেটা হচ্ছে আমার ভাষ্য মতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আ we apply by yourself and we go to some of the institutes, some of the agencies যারা বলে যে ফ্রিতে হচ্ছে যে আপনাদেরকে সার্ভিস দিবে। বাংলাদেশের ক্ষেত্রে আমি বলছি। ফ্রিতে সার্ভিস দিবে দ্যাট মিনস হচ্ছে ফ্রিতে আপনাকে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন করিয়ে দিতে পারবে। দ্যাটস গুড। ফ্রিতে করিয়ে দেওয়াটা ইটস a very good thing of course. কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশনের যে ধারাটা আছে কানাডাতে, এটা তাদেরকে দিয়ে করাবেন আ যারা হচ্ছে আ regulated by Canadian authority, Canadian Immigration Authority. তো only regulated professions অথবা persons who can like guide you to come to Canada against taking fees. Fees নিয়ে যারা আপনাকে করতে পারে এটা হচ্ছে যে একমাত্র RCICs and একমাত্র Canadian lawyers. Nobody else can take fees and then আপনাদেরকে হচ্ছে যে ওই সার্ভিসটা দিতে পারবে। সো দিস ইস দ্য থিং। আরসিআইসি এভাবে হেল্প করতে পারে আপনাদেরকে। আরসিআইসি বলেন অথবা কানাডিয়ান ইমিগ্রেশন লয়ার বলেন, উনারা বেসিক্যালি আপনাকে এই গাইডেন্সটা দিতে পারে এগেইনস্ট ফিজ। এবং দেন এগেইন আপনি ফ্রিও এই অ্যাডভাইস গুলো যদি কারো থেকে পান অবশ্যই ফ্রিতে নিতে হবে। এর বাইরে আরসিআইসি থেকে অথবা কানাডিয়ান লয়ারের বাইরে কারো থেকে যদি আপনি এই সার্ভিস এই কনসালটেন্সি সার্ভিসটা নিতে চান, দ্যাট শুড বি ফ্রি। ইউ শুডন্ট পে এনি মানি টু এনি কনসালটেন্টস। আর যারই হচ্ছে যে আপনি কেউ যদি দাবি করে থাকে যে দে আর দ্য কনসালটেন্টস অথবা আপনার আ আরসিআইসি নাম্বার চেক দিয়ে আপনি যেকোনো কিছু চেক দিলে দেখবেন যে কলেজে ফাইন্ড অ্যান্ড ইমিগ্রেশন আরসিআইসি। যদি আপনি কেউ যদি বলে থাকে যে দাবি করে থাকে যে হি অর শি ইজ অ্যান আরসিআইসি, আস্ক ফর দ্য নাম্বার। আরসিআইসি নাম্বার থাকে সাধারণত। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে আমার আরসিআইসি নাম্বার দিয়ে আপনি আরসিআইসি নাম্বার দিয়েও চেক দিতে পারেন অথবা আপনি চেক দিতে পারেন উনার যে আপনার আ কি বলে? I don't know how to mute. Oh, okay. I'm muting right now. Alright, sorry. So উনার আরসিআইসি নাম্বার দিয়েও আপনি চেক দিতে পারেন। আপনি উনার ডিটেইলস দিয়েও চেক দিতে পারেন। সো আমার ক্ষেত্রে আমি আরসিআইসি নাম্বার দিয়ে আমি চেক দিচ্ছি। 03 এটা হচ্ছে আরসিআইসি নাম্বার। এটা দিয়ে চেক দিলে দেখবেন এখানে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস আরেফিন এখানে পেয়ে যাবেন এবং এখানে কন্টাক্ট ইনফরমেশনটাও পেয়ে যাবেন। যে উনি কোথায় আছে কেমন সো যেই দাবি করে যে সে একটা আরসিআইসি অবশ্যই আপনি এটা চেক করে নিবেন যে আসলে কি উনি আরসিআইসি কিনা। তো যেটা বলছিলাম। তো ফাইনালি how can I stop presenting this? Right. Yeah. So if you want to take help from an RCIC, go for it because it's a fail safe to get RCIC. RCIC অনেক ধরনের RCIC আছে এখন বাংলাদেশীদের মধ্যে অনেকে RCIC আছে এখন। আনুমানিক আপনি বলতে পারেন 20-30 জনের মতো RCIC আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা বাংলাদেশী। তো আমি বলব যে বাংলাদেশী RCIC দের থেকেই হেল্পটা নিতে rather than বিদেশি RCIC কারণ বাংলাদেশী পার্সপেক্টিভটা বুঝবে বাংলাদেশী RCIC। ইটস লাইক দ্য সেম ইকুয়াল। আপনার ফরেনার আরসিআইসি বাংলাদেশী আরসিআইসির কোয়ালিফিকেশনে কারো থেকে কম বেশি কিছু নাই। এখন বর্তমানে বাংলাদেশেও অনেক আরসিআইসি আছে। ইনফ্যাক্ট বাংলাদেশে লাইক কানাডিয়ান যারা আছে অনেকে বাংলাদেশেই এখন সরাসরি হচ্ছে যে অফিস করে ওদের থেকেও আমার কথা হচ্ছে যে আপনি যদি প্রফেশনাল হেল্প নিতেই হয়, ডোন্ট গো ফর এনি agencies or so-called agencies. Instead of go for an RCIC, pay a little bit money. You gotta pay for getting quality service, right? And if you have much money, you go for Canadian lawyers as well. But don't go for basic consultant firm যাদের আসলে কোনো রকম RCIC status নাই because they are not eligible to get paid in return of the consultancy. They are not eligible at all. Only Canadian
যাদের হচ্ছে যে লয়ার এবং আরসিআইসি ওরাই এই পেমেন্টটা পেতে পারে। এন্ড দেন अगेन সো ফর মি আমি বলবো যে আই টেক কেসেস অফ কোর্স, বাট আই টেক কেসেস লাইক সব মানে যেটা হচ্ছে যে যাদের কেসেস আমার কাছে লাইক মনে হবে যে দেয়ার আর মোর চান্সেস, আই টেক দোজ কেসেস অফ কোর্স। বাট আমি চ্যালেঞ্জিং কেসগুলো নেই, যেটা আমি হয়তো লাইক if I take the challenges and I try to I can overcome those challenges as well. If I'm confident, I take those cases as at also. So I'd say if you want to come to me, I'm open. You can contact Jumur as well to have a meeting. So yeah, so I'm open for right now. Currently, I'd like to also announce that যে আমি এখন হচ্ছে যে আগে এই জিনিসটা আমি খুবই কম করতাম, যে ইউনিভার্সিটির সাথে আমি হচ্ছে যে কমিউনিকেশনটা করতাম না on behalf of the student. Right now, I can also communicate on behalf of the students to the university or colleges, যাদের যেখান থেকে আমি অফার লেটারের যে সার্ভিসটা আছে ওটাও আমি দিতে পারি বর্তমানে, যেটা আমি কিছুদিন আগেও করতাম না সাধারণত, কারণ দেয়ার আর মাল্টিপল কমিউনিকেশন যেটা করতে হয়। কিন্তু রাইট নাও আমার যে পোর্টালটা আছে ওই পোর্টালে অ্যাক্সেস আমার পেয়ে গেছি, তো আমি রাইট নাও আমি ওই ইউনিভার্সিটি বা কলেজের সাথে আমি যোগাযোগ সরাসরি করতে পারি অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট টু গেট দ্য অফার লেটার্স এন্ড অল। And yeah, this is about it. So yeah, let's go and Bhai, find we some have, questions. yeah, yes, we have 7 different questions. So এই জন্য I think ভাই আপনি যদি possible হয়, so we can start answering. Yeah, একটা লম্বা সেশন হয়ে গেল। রিয়েলি সরি, আমি চাইছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে, বাট সময় হয়নি। কারণ বললাম তো যে এই এডুকেশনের ব্যাপারটা এত সময় প্রত্যেকটা টপিক নিয়ে আসলে একটা সেশন করে হচ্ছে যে শেষ করা যায়, প্রত্যেকটা টপিক নিয়ে এসওপি রাইটিং থেকে শুরু করে। দেন अगेन আমি যেটা বলছিলাম এসওপি রাইটিং এর ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি আরেকদিন সেশন করব, বাট নট টুডে, বিকজ দ্যাট ইজ ওয়্যার অ্যাকচুয়ালি মোস্ট পিপল লাইক ফেইল অর সাকসিড। So let's go. Questions গুলা which question? আমি জাহিদের একটা কোয়েশ্চেন দেখছি যেটা হচ্ছে যে খুবই টেকনিক্যাল কোয়েশ্চেন, বাট I'll try to answer or give a vague answer যেটাতে আপনি আনসার পাইছেন কিনা এটা বুঝবেন না। Jahid, are you there? I am. Jahid, this is a very technical question for today's session, but I'll try to answer that. Before that, let's go with the question of Muskan. জি ভাই, জাহিদ আমি আছি। দেখছি হ্যাঁ হ্যাঁ জাহিদ, দেখলাম কোয়েশ্চেনটা খুবই টেকনিক্যাল এন্ড খুবই কমপ্লেক্স। ইট কুডন্ট বি আনসার্ড, আই মিন ডিটেইলে আনসার এখনই করতে পারবো না, বাট আই ক্যান আনসার দ্যাট ফর শিওর। আচ্ছা, মুস্কানের একটা কথা আছে যেটা হচ্ছে যে ফান্ডিং এর ব্যাপারটা যেটা বললেন, ওখানে কি আমরা স্কলারশিপ দেখাতে পারবো না? ওকে, আমি সেলফ ফান্ডেড এর কথা বলছি, আমি ইউনিভার্সিটি ফান্ডেড এর কথা বলছি। অবশ্যই ফান্ডিং এর ক্ষেত্রে আপনি ওই স্কলারশিপটা অবশ্যই দেখাতে পারবেন। যদি আপনার স্কলারশিপ থাকে, লাইক টিউশন ফি, আপনার হচ্ছে যে স্কলারশিপ হচ্ছে যে ধরেন টিউশন ফিটা হচ্ছে যে মকুফ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে, দেন ইউ ক্যান শো দ্যাট যে আপনি ওই যে $15,000 $20,000 যেটা আছে, $20,000টা বাদ দিয়ে বাকি টাকা আপনার ফান্ডিং দেখাতে হবে। দ্যাট মিনস হচ্ছে ওই $20,000টা আপনার ইউনিভার্সিটি দিচ্ছে, এবং ওটা একটা আপনার ইউনিভার্সিটি থেকে একটা লেটার অথবা কোনো একটা অথেন্টিকেশন লাগবে, যেটা আপনি দেখাতে পারবেন, লাইক সুপারভাইজারের একটা লেটার যদি থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই আমার স্টুডেন্ট, এই স্টুডেন্টকে আমরা হচ্ছে এত টাকা ফান্ডিং করছি, তো এটা একটা অবশ্যই দেখাতে পারবেন। I hope that answers your question, Muskan. If you're here, I don't know if you're here or not. Yes, Bhaiya. Thank you so much. All right. Let's go to the Munjur's question. That is like a master's degree from BD accepted for PhD admission in Canada. Munjur, that depends on the university, of course, because some of the masters are accepted, some of the masters are not accepted. And interestingly, even if you want to go for PhD, you have a bachelor degree. Some of the universities accept PhD candidates directly after bachelor degree if he or he has enough research experience ওনার বেল্টে থাকে। বাংলাদেশে আমরা বলি না যে আমাদের হচ্ছে যে মাস্টার্স লাগবে পিএইচডির ক্ষেত্রে, না, কিছু ইউনিভার্সিটি কিন্তু মাস্টার্স ছাড়াও অ্যাকসেপ্ট করে,
এক্সেপশনাল কেসেস যারা হচ্ছে যে রিসার্চের সাথে যুক্ত আছে ব্যাচেলারের পরপরই রিসার্চের কোনো অর্গানাইজেশনে আছে রিসার্চ করছে, তো ইটস গুড। বাট আবার দেন এগেন অনেক সময় অনেক মাস্টার্স থাকলেও অ্যাকসেপ্ট করে না। এটা ডিপেন্ড করে প্রত্যেকটা ইউনিভার্সিটির উপর যে এই মাস্টার্সকে ওরা অ্যাকসেপ্ট করবে কিনা। রাদার অনেক সময় অনেক ইউনিভার্সিটিকে আমি দেখেছি যে মাস্টার্স থাকার পরও দে ওয়ান্ট টু ইউ টু ডু another masters then go to PhD. তো yeah, that's about it. It depends on the institute, to be honest, Manju. Tesumer একটা question আছে, it's Tesumer একটা question, it's if a candidate already has MA degree in Bangladesh, now wants to go for a PhD for a smooth growth in his job field in Bangladesh. Jumur, can you read it out? Jumur? I think Jumur Yes, is not. ভাইয়া। Okay, yeah, Yes, Jumur is ভাইয়া। there. Okay, can you read it out? আমি এটা অনেক বড় কোয়েশ্চেন হয়ে গেছে। কোয়েশ্চেনটা রাইট? তেসুমের কোয়েশ্চেনটা, হ্যাঁ। Okay, so if a candidate already has a MA degree in BD, now wants to go for a PGD for a smooth growth in his job field in BD, will the IRCC refuse the study permit as the candidate already has a master's degree? His master's was not related to his current job field. Okay. So মানে ডাবল মাস্টার্স এর কথাটাই উনি এখানে বোঝাতে চেয়েছে যে আইআরসিসি কি মানে অলরেডি একটা মাস্টার্স যেহেতু ওনার বিডিতে আছে, এটার জন্য কি উনি যদি সেকেন্ড মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করে তাহলে হচ্ছে অ্যাকসেপ্ট করবে নাকি? আই থিংক ও বলছে যে পিজিডি, আই থিংক ও বলছে যে পিজিডি করবে, মানে মাস্টার্স এখন আছে বাট এখন পিজিডির জন্য যাচ্ছে। সো ওকে আই আন্ডারস্ট্যান্ড নাও। তো বেসিক্যালি উনি জানতে চাচ্ছেন এই কোয়েশ্চেনটা, এটা জানতে চাচ্ছে যে মাস্টার্স আছে ওনার ইতিমধ্যে, উনি একটা পিজিডি করতে চাচ্ছেন যেটা ওনার কারেন্ট জব ফিল্ডের সাথে রিলেটেড, কিন্তু মাস্টার্সটা ওনার কারেন্ট জব ফিল্ডের সাথে রিলেটেড না। এটাতে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আমি বলবো দের ইজ এ মিথ যে একটা মাস্টার্স থাকলে একটা মাস্টার্স করা যাবে না। ইটস এ মিথ। অবশ্যই করা যাবে, কিন্তু আপনার জাস্টিফিকেশনটা প্রপার হতে হবে। দ্যাট মিনস হচ্ছে যে আপনার আগের মাস্টার্স যেটা আছে সেখান থেকে আপনি এমন কিছু পাননি যেটা হচ্ছে যে আসলে আপনার জবে হেল্প করতেছে, বা কিছু শর্টেজ আছে যেটা আপনার বর্তমান জবে, আমি ওই মাস্টার্স থেকে যে এডুকেশন পেয়েছি সেটা বর্তমান জবে অথবা বর্তমান যে আপনার ক্যারিয়ার প্রসপেক্ট আছে সেটাতে হেল্প করতেছে না। তো ইভেন হেল্প যদি নাও করে আপনার অ্যাম্বিশন যেটা আছে সেটা আপনার অ্যাচিভ করতে পারতেছে না উইথ দ্যাট মাস্টার। সো ইউ ক্যান অলসো লাইক আপনি রিজনিং করে এটাকে আপনি ইয়া করতে পারেন, অ্যাড্রেস করতে পারেন। দেয়ার ইজ নো ইস্যু। আপনার মাস্টার্স থেকে থাকলেও, লাইক সামওয়ান হ্যাজ মাস্টার্স ইন HRM but right now he or she is in the field of marketing right now and working for a marketing company or a company's marketing department, and HRM এ অবশ্যই মার্কেটিং আপনাকে এডুকেটেড করা হয়নি আর মার্কেটিং এর ব্যাপারে। করা না হয়েই থাকতে পারে মার্কেটিং এর ব্যাপারে। সো রাইট নাও ইউ ওয়ান্ট টু ডু আ PhD or another masters in marketing department or maybe even an MBA to get into the corporate industry or overall একটা corporate একটা experience এর জন্য। সো এটা আপনাকে রিজনিং করতে হবে। If you can reason it properly, you might not get rejected, that's for sure. But I mean, there's rejection chances are less if you can prepare that reasoning in a like sensible way, in a যেটা it makes sense, right? তখন হচ্ছে যে it's the rejection percentage would be less. হতে পারে না যে এমন কোনো I cannot guarantee যেটা হতে পারে না, but the chances will be less. But I have seen so many people doing masters and another masters. It shouldn't be any matter. Right? Zahid? Jaid. It's Jaid. Jaid Ahmed. Jaid Ahmed is here, right? Yeah, I am. Okay, great. So you're talking about Chinook 3. So Chinook 3, আপনার to address this question, Chinook 3, I need to actually I had to go through this thing, what actually Chinook is. But this is a great opportunity for me as well to address the topic which I brought previously, that what you will do after rejection. So
Chinook 3 অথবা Chinook এর ব্যাপারে অনেকেই হয়তো এটা জানে না। অনেকে কি আমার মনে হয় 90% অফ দ্য অ্যাপ্লিক্যান্টস অথবা পিপল এই জিনিসটার ব্যাপারে জানে না। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার, এআই সফটওয়্যার দ্যাট আইআরসিসি অর ভিসা অফিসার্স ইউজ। তো এটা এটা মাহাত্ম্য কেন রাখে আমাদের স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অথবা যে কোনো টেম্পোরারি রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই Chinook সফটওয়্যারটা ইউজ করা হয়। অ্যান্ড ইটস এন ওপেন সিক্রেট রাইট নাও। এটার ব্যাপারে কথা বলতে গেলে আই হ্যাভ টু লাইক go very detailed, and it will take, I don't think we have much time to continue in that topic in that regard. But আমি একটা সিম্পলি যদি বলতে হয় সেটা হচ্ছে যে Chinook সফটওয়্যারটা ভিসা অফিসাররা ইউজ করে থাকে ওদের যে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এফিসিয়েন্সি বাড়ানো কিভাবে? সাপোজ ইউ আর লাইক student from South Asia, you have a wife, you have a child, and no, you don't have a wife and child. Suppose you are single right now. So you're from South Asia, you want to study in Canada in a tough subject like MBA, but you have a IELTS like 5.5. So তো ভিসা অফিসার কি করে, ইউজিং দ্যাট সফটওয়্যার, বেসড অন দ্যাট সফটওয়্যার ওরা একটা ক্রাইটেরিয়া সেট করে দেয়। ওই সফটওয়্যার একটা ক্রাইটেরিয়া সেট করে যে প্রিভিয়াসলি সাউথ এশিয়ানস রিজেকশন হচ্ছে যে 50% ছিল। সো দে গিভ দিস, ওকে, উই হ্যাভ টু মেইনটেইন দ্য 50% রিজেকশন রেট, 50% acceptance rate. Who are rejected? Based on this criteria, people are getting rejected. So like 6 point, IELTS 5.5, কেউ 5.5 পাইলো, কারো হচ্ছে যে সে সিঙ্গেল, ম্যারিড না, দে ডোন্ট হ্যাভ এনি কান্ট্রি টাই, ম্যারিড না, সিঙ্গেল, অথবা ধরেন আমি জাস্ট যেগুলো বলছি এগুলো কিন্তু রিজেকশনের রিজন না, আমি জাস্ট একটা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। তো এই কারণে আবার অনেকে যারা সিঙ্গেল আছে ওরা মনে করবেন না যে আমি তো তাহলে রিজেক্ট হয়ে যাবো না, সামথিং লাইক দ্যাট। দের আর মাল্টিপল ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া গুলো একটা হতে পারে আইএলস এর যে লোয়ার আইএলস, আরেকটা হতে পারে যে সিলেকশন, আপনার সাবজেক্ট সিলেক্ট করে ফেলেছে অনেক টাফ কিন্তু আইএলস এর স্কোর অনেক লো। আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটাও হচ্ছে প্রপার না, মানে আই মিন ফাইন্যান্সিয়াল যে ম্যাচুরিটি দেখানো হয়েছে 2 মাসের অথবা 1 মাসের, উইদাউট এনি লাইক আপনার প্রপার এক্সপ্লেনেশন। ধরে নিন যে 2 মাসের দেখিয়েছে আপনাকে। তো এখন আমরা যদি দেখি এই ধরনের ক্রাইটেরিয়া গুলোর মধ্যে, তাহলে ক্যান আই গিভ মি আ মোমেন্ট, আমি আবার আসছি। এক্সট্রিমলি সরি। সো যেটা বলছিলাম, তো ওই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে যদি পড়ে যায়, যে স্টুডেন্টরা ওই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে পড়বে, দে আর রিজেক্টেড। সিম্পলি নট ইভেন আপনার ফাইলে একবার টাচও করবে না, নট ইভেন একটা ফাইলে টাচ না করেও দেয়ার আর হাই চান্সেস যে ওই 50% এর ক্রাইটেরিয়াতে যদি আপনি পড়ে যান তাহলে এই ফাইলগুলো রিজেক্টেড হয়ে যাবে সরাসরি। সো ইটস লাইক অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার যেটা ভিসা অফিসার ইউজ করে। দেন अगेन প্রিভিয়াসলি আপনাকে বলেছি মিলিয়নস অফ অ্যাপ্লিকেশনস পড়ে এখানে। সো ডু ইউ থিঙ্ক যে একটা আইআরসিসি ভিসা অফিসার স্পেন্ড লাইক, আপনি ডকুমেন্ট প্রিপেয়ার করতে 20 আওয়ার্স সময় নেন, বাট ডু ইউ থিঙ্ক আপনার একটা ভিসা অফিসার 5 মিনিটের বেশি সময় নেবে আপনার এডুকেশন স্টাডি পারমিটের টোটাল ব্যাপারটা দেখতে? না। তো এই জন্যই হচ্ছে যে আসলে আপনার স্টাডি পারমিটটা এত গোছানো হতে হয়, এত লজিক্যাল হতে হয় যে যাতে পরে ওভারঅল একটা স্কিম করে ভিসা অফিসাররা জাস্ট আপনার এসওপিতে স্কিম করবে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট জাস্ট চোখের পলকে দেখবে, এন্ড দে হ্যাভ দিস এক্সপিরিয়েন্স, দে হ্যাভ দিস লাইক আপনার ইনস্টিংক্ট, যেটা কারণে বুঝে যেতে পারে যে ওকে দিস ইজ ফাইন, দিস ইজ নট ফাইন, দিস ইজ ফাইন, দিস ইজ নট ফাইন। বাট স্টিল মিলিয়ন্স অফ অ্যাপ্লিকেশনস, উই আর টকিং অ্যাবাউট মিলিয়ন্স, আপনার বছরের পর বছরে শেষ হতে পারবে না। বাট দে হ্যাভ ডেডলাইন্স। Every term like comes within 4 months. Within that 4 months, they have to like prepare, like go through thousands of applications. So that's why they use this software called Chinook, which is আপনি গ্রুপ চ্যাটে দেখতে পাচ্ছেন জাহিদ আহমেদ লিখেছে। তো yeah, that's the one. So right now চিনুকের ব্যাপারে একটু করে জানা হলো। আমরা যদি রিজেকশন
আফটার রিজেকশন কি করতে পারে এটার ব্যাপারে আমরা যদি আসি সেক্ষেত্রে ইয়েস আফটার রিজেকশন একমাত্র না লাইক এডুকেশনের ক্ষেত্রে স্টাডি পারমিটের ক্ষেত্রে দেয়ার আর চান্সেস আপনি আজকে রিজেক্ট হয়েছেন কালকে আবার অ্যাপ্লাই করতে পারবেন মানে মাল্টিপল টাইমস আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার সার্কামস্টেন্সেস ড্রামাটিক্যালি চেঞ্জ হয় সেক্ষেত্রে লাইক আপনি 5.5 পেয়েছেন এই কারণে রিজেক্ট হয়েছেন আপনি দেখলেন তো নেক্সট আপনি জিসিএমএস নোট বের করবেন জিসিএমএস নোট বের করার পরে আপনি হচ্ছে যে you can address that concern and reapply and you can reapply multiple times. I have seen people getting visa after reapplying for third, fourth time even. So yeah, after rejection, there is the world doesn't end there. You can also reapply, always reapply. So onar question ta chilo why students are getting refused and have this DSMS note written in that file process with assistance of Chinook 3. Oh, I hope that I already answered. Jahid Ahmed, did I answer the question? What is Chinook 3? Well, yes, you did actually. I mean, like there are like when my file was processed, right? Yes. Only like general reasons were actually given without any, proper reasons why my file was rejected. Not proper reasons. So most likely those are the and I hope everyone knows what is GCMS notes are. So these are like global case management systems. আপনার ওখানে basically when you get rejected you ask for GCMS notes through proper channel. Basically permanent resident আর citizenরা হচ্ছে যে এটা apply করতে পারে to get into that GCMS note and it's very open. They are very open about it. That means আপনাকে GCMS notes এ আপনাকে যদি রিজেক্ট করা হয়ে থাকে সাধারণত রিজেকশনের পরে আমরা GCMS নোটসটা চাই ওই GCMS নোটস এ যদি আপনাকে রিজেকশন করা হয়ে থাকে রিজেকশনের আপনার রিজনিংটাও বলে দেয়া থাকবে যে হ্যাঁ আপনার রিজেকশন করা হয়েছে সাধারণত আপনাকে এই রিজনে লাইক আপনার আইএলস ভালো ছিল না আপনার ফাইন্যান্সিয়াল রিজনিং ভালো ছিল না আপনার যে প্রপার ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা বলছেন সেই ক্যারিয়ার ডেভেলপমেন্ট আপনার সাবজেক্টের সাথে ম্যাচ খাচ্ছে না এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আর কনসার্ন গুলো বলে দেয়া থাকবে তো এরকমই একটা কেসে জাহিদ আহমেদ সাহেব যে কোয়েশ্চেনটা করেছেন সেটা রিলেটেড সেটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লেখা থাকে Chinook 3 লেখা থাকে Chinook 3 টা মানে হচ্ছে ওটাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারটা ইউজ করা হয়েছে এবং ইউ গট সাম জেনারেল রিজনিং দ্যাটস ওয়াই টু ফর দ্য রিজেকশন and to address this concern apnake then again you have to get technical about to address those questions as this concern as well to Chinook 3 it's very detailed apnake ei muhurte ami ekta basic ekta dharona dilam in those cases you need professional help jodi ei dhoroner cases থাকে Chinook 3 মাধ্যমে উনি রিজেকশন হয়ে থাকে ওই যে ফিল্টারিং প্রসেসের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে so I would say get help from professionals in those cases. I hope that answers your question, Zahid Ahmed. Yeah, we Well, have yes, it did. Thank you. few more questions. Oh, there are a few more questions. I'll try to go one by one very fast. Another question from Tasum, but before I address Tasum's question, can I oh yeah, there is an interesting question from Mahmuda Nesa Munmun. Mahmudun Nesa Munmun. Yeah, I'd like to answer this question as well. So এখানে একটা question বলা হয়েছে যে আপনি স্কুল টিচার হিসেবে হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করেছেন একটা ইউআই সাবমিট করেছেন মোস্ট লাইকলি উনি বলছেন ইউআইটা সাবমিট করেছে সম্ভবত কোনো পিএমপি প্রোগ্রামে UI means expression of interest. Can I proceed for student visa or immigration as a teacher? Okay. এই ক্ষেত্রে বলে রাখি again. Then again, কোয়েশ্চেনের মাধ্যমে আমার টপিকটা মনে পড়ে গেল এই কারণে আমি টপিকটা বলছি সেটা হচ্ছে যে ডুয়াল ইন্টেন্টের একটা টপিক চলে আসছে এখানে ডুয়াল ইন্টেন্টের টপিক মিন্স হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন উইল ইউ গো ফর পিআর অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল এটা কেমন দেখায় না যে বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড সবাই যদি মনে করি আমরা জিনিসটা যে মানুষ স্টাডি পারমিট নিয়ে আসতেছে ওকে কিন্তু কনভিন্স করতে হবে ভিসা অফিসারকে যে আমি স্টাডি পারমিট নিয়ে আসতেছি অ্যান্ড আফটার কমপ্লিটিং মাই এডুকেশন আমি আমার দেশে ব্যাক করব এই জন্য আমার দেশে অনেক কান্ট্রিটাই দেখাইতে হবে আমার অনেক সম্পত্তি দেখাইতে হবে টাকা পয়সা দেখাইতে হবে যেটা আমাকে দেশে ব্যাক করাবে কিন্তু আপনাকে এটা প্রমাণ করতে হবে ভিসা অফিসারের কাছে যে আপনি হচ্ছে যে দেশে ব্যাক করবেন এডুকেশন করে আপনি কানাডাতে থেকে এডুকেশনের পরে আপনি কানাডাতে থেকে যাবেন না দ্যাট মিনস হচ্ছে যে ওরা এটাই যেটা বলছিলাম ওরা এটাই জানতে চায় যে আপনি কানাডাতে
পড়াশোনার শেষে পিআর এর জন্য আপনি হচ্ছে যে ইন্টারেস্টেড না, আপনি পড়াশোনা করতে আসছেন, পড়াশোনা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে আসেন, পিআর এর জন্য আপনি পড়াশোনা করতে আসেন নাই, এটা কোনোভাবে আপনি ওকে ইন্টিগ্রেশন দিতে পারবেন না। আপনাকে দিতে হবে যে আপনি পড়াশোনা শেষে আপনি দেশে ব্যাক করবেন। দেন অ্যাগেইন আপনি সাইড বাই সাইড আবার পিআর এর জন্য অ্যাপ্লাই করে রাখছেন, পিআর এর জন্য অ্যাপ্লাই করে রাখছেন, তো আপনার জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? দ্যাট মিন্স আপনার মেইন পারপাস হচ্ছে যে আপনি পিআর পাইতে চাচ্ছেন, কিন্তু পাশাপাশি আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু স্টাডি পারমিট আবার বলতেছেন যে না আমি পিআর এর জন্য মানে অ্যাপ্লাই করব না, আমি বাংলাদেশে চলে আসব। এটাকে বলে ডুয়াল ইন্টেন্ট। এটা একটা কন্ট্রাডিক্টরি ডিলেমা, কিন্তু ডিলেমা হলেও এটাকে অ্যাড্রেস করার সুযোগ আছে, বিকজ কানাডা ডুয়াল ইন্টেন্ট অ্যাকসেপ্ট করে। ডুয়াল ইন্টেন্ট, দুইটা ইন্টেনশন আপনার, একটা হচ্ছে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করছেন, সরাসরি পিআর হিসেবে আসবেন, ওকে ফাইন, স্টাডি হিসেবে অ্যাপ্লাই করতেছেন, স্টাডি পারমিট স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতেছেন, স্টুডেন্ট স্টাডি করে আবার বাংলাদেশে চলে যাবেন অথবা যেখানে চলে যাবেন। তো এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? কিন্তু কন্ট্রাডিক্টরি হলেও ওদের লজিক্যাল রিজনিং হচ্ছে আপনি স্টাডি করতে আসতেছেন, স্টাডি করে আপনি স্টুডেন্ট হিসেবে চলে যাবেন, এটা আমাকে কনভিন্স করতে হবে। আপনি পিআর অ্যাপ্লিকেশন করছেন, ইট ডাজন্ট ম্যাটার, কারণ পিআর আপনার যদি অ্যাকসেপ্ট হয় সেটা বাংলাদেশ থেকে হবে, রাইট? আপনি বাংলাদেশের থেকে আপনি যদি স্টাডি করতে আসেন আপনি আবার চলে যাবেন, এর মাঝখানে আপনি যদি পিআর হয়ে যায়, পিআর বাংলাদেশ থেকে পিআর হয়ে আপনি আসেন, কোনো সমস্যা নাই, কারণ পিআর যখন করবে আপনাকে, ওরা আপনাকে অনেক অ্যানালাইসিস করার পরে আপনাকে পিআর করবে। দ্যাট মিনস ইউ আর লাইক ওয়েল কোয়ালিফাইড ফর পিআর বলে আপনি পিআর হয়ে আসতেছেন, তো আপনি পিআর হয়ে আসেন, কোনো সমস্যা নেই, কিন্তু স্টাডি পারমিটে যদি আসেন আপনাকে স্টুডেন্ট হয়ে আসতে হবে। ইউ ক্যানট ইউজ স্টাডি পাথওয়ে টু কাম টু ক্যানাডা অ্যাজ এ পিআর। তো এই দুইটা পাথওয়ে ক্লিয়ার করে দেওয়া আছে, তো আপনি দুইটাতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে ডুয়াল ইন্টেন্ট অ্যাকসেপ্টেড। যারা বলে যে আপনি স্টাডি পারমিটে অ্যাপ্লাই করলে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা ভুল, এটা একেবারে সম্পূর্ণ ভুল, আপনি ডুয়াল ইন্টেন্ট রাখতে পারবেন। এখন আই হোপ মুনমুন আপুর কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছেন, যদি না পেয়ে থাকেন আপনি আমাকে একটু ক্লিয়ার করে বললে আমি হয়তো আপনাকে আনসার করতে পারবো। আই গেস পেয়ে গেছেন আনসারের কোয়েশ্চেন আনসার। আচ্ছা ঠিক আছে। Right now, Tesam have 3 questions. Before that, I'd like to address Shanu Shaun's questions as well. So if a student wants to attend spring summer 2023 spring session 2000, when is the deadline for applying in uni? Okay, deadline is a tricky word for each university. আপনি যদি ধরেন আপনার স্প্রিং সেশনটা ধরতে চাচ্ছেন, স্প্রিং সেশন স্টার্ট ফ্রম মে, কিন্তু আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। দ্যাট মিনস আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে ফর ইউর আইএলস টু অ্যাপ্লাই দি ইউনিভার্সিটিজ। অ্যাটলিস্ট 4 মাস আগে সাধারণত একটা ডেডলাইন থাকে, যে 4 মাস আগে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নেবেন সবকিছু। ডেডলাইনের 4 মাস আগে, অ্যাগেইন আমি আবার বলছি ডেডলাইনের 4 মাস আগে। তো সাধারণত আপনার ডেডলাইন গুলো হয়ে থাকে ক্লাসের স্টার্টের 4 মাস আগে। তো ধরেন অক্টোবর নভেম্বরের মধ্যে আপনার স্প্রিং এর সেশন, দ্যাট মিন্স মে সেশন শেষ হয়ে যাবে। কিন্তু ইট ইজ ট্রিকি ইন টার্মস, আপনার ধরেন কিছু কিছু ইউনিভার্সিটি প্রোগ্রাম আছে ভেরি ডিমান্ডিং, ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই চেইনের মধ্যে ডিমান্ডটা অনেক বেশি। তো ওরা কি করে, যেমন উইন্ডসর ইউনিভার্সিটি অনেক সময় দেখবেন আপনি অনেকে অ্যাপ্লাই করে, একসাথে এত মানুষ অ্যাপ্লাই করে যে ওরা কি করে ওয়েট লিস্টও হয়ে যায়, যে আপনার অ্যাপ্লিকেশনের থেকে ডবল ট্রিপল হয়ে যায়। তখন কি করে তখন ওরা ডেডলাইনের আগেই আপনার ওই পোর্টালটা বন্ধ করে দেয়, ওরা ওই অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ করে দেয়। কারণ ওরা বলে যে আপনি এখনো যদি উইন্ডসরে ঢুকেন, উইন্ডসরে গিয়ে দেখবেন যে আপনি এক্সকিউজ মি ওরা পোর্টালটা অফ করে রাখছে, বিকজ ওদের অ্যাপ্লিকেশন এত পড়ে গেছে, ওদের ওয়েট লিস্টেও ডবলের থেকে ট্রিপল বেশি হয়ে গেছে, যে কারণে এটা। সো ডেডলাইন ওয়াইজ যদিও আপনাকে ইটস রিকমেন্ডেড টু অ্যাপ্লাই উইদিন দ্য ডেডলাইন, বাট আইড সে অ্যাপ্লাই বিফোর দ্য ডেডলাইন, অনেক বিফোর দ্য ডেডলাইন যদি আপনার সুযোগ থাকে তো। সো ইট কুড বি অক্টোবর নভেম্বর, বাট আইড সে অ্যাপ্লাই নাও ফর মি ইফ ইটস ওপেন। এটা আপনার নভেম্বরে, অক্টোবর, সেপ্টেম্বর, তো সেপ্টেম্বরে থেকে ওপেন করা শুরু করবে মেটা, তাহলে হচ্ছে যে অথবা নেক্সট ইয়ারেরটা। তো আমার মনে হয় আপনার মেয়ের সেশন এখনই খোলা আছে, আপনারা এখনই মেয়ের সেশনের জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন। আর সেপ্টেম্বরের সেশন আশা করি অক্টোবরের মধ্যে খোলা শুরু করবে, নেক্সট সেপ্টেম্বরের সেশন আই এম টকিং অ্যাবাউট। I hope that answers this question, answers your question, Shanur. There is
Another question, how much minimum bank statement should be shown for 4 persons for masters? 4 persons for masters, আপনি বেসিক্যালি যেটা বলেছিলাম স্পাউস সহ যদি 10 লাখ টাকা অ্যাড করতে হয়, দ্যাট মিনস হচ্ছে যে ধরেন অ্যারাউন্ড 50 লাখ টাকা অ্যাড করতে হবে আপনার স্পাউস সহ ফর লাইক মাস্টার্সের জন্য। তাহলে দুজন যদি আরো দুটো বেবি যদি অ্যাড করতে হয়, বেবি যদি সাথে থাকে, তাহলে রুল অফ থাম হচ্ছে 5 লাখ টাকা ফর ইচ বেবি। দিস ইজ ইন টার্মস অফ টাকা আমি বলতেছি। এখন তো ডলারের ভ্যালু আবার মনে হয় অনেক বাড়ছে, যে কারণে টাকার ভ্যালু কমে গেছে। সো যাই হোক, আপনি ইনফ্লেশন অ্যাডজাস্ট করে মানে 5 লাখ টাকা করে অ্যাড করবেন ফর ইচ বেবি। সো পার্সনের জন্য যদি 10 লাখ টাকা হয়, বেবির জন্য 5 লাখ, 2 বেবির জন্য 10 লাখ, দ্যাট মিনস আপনার 60 লাখের মতো আপনার টাকা ব্যাংকে থাকতে হবে। এন্ড 60 লাখ টাকা থাকলেই তো হলো না 6 মাস, এটা প্রপার সোর্সও থাকা লাগবে। সো যখন আপনি প্রপার সোর্স সহ আপনি অ্যাপ্লাই করবেন 60 লাখ টাকা, দ্যাটস এনাফ। And right now I think that answers this question, Samanna. আমার মনে হয় আমি এবার তাসামের ইয়াতে যাই, previous question ajay, which is, if my IELTS was taken on September 2021, is it possible to apply for student study permit in 2023? Because from study permit, Singapore office instructions guideline is that submit academic test results taken within the last year. That's a question I should address. Yeah, আপনি যদি অ্যাপ্লিকেশনটা পেয়ে থাকেন আপনার কিসে, আপনি যদি অ্যাপ্লিকেশনটা উইদিন দা আপনার টাইম লিমিট আপনি পেয়ে থাকেন এবং অ্যাপ্লাই করে ফেলছেন, আপনি যদি অ্যাপ্লাই করার সময় আপনার অ্যাপ্লিকেশনটা মানে আইএলটিএস এর স্কোরটা ঠিক থাকে, তাহলে ইটস ওকে, ইট শুডন্ট বি এনি কনসার্ন। কিন্তু অ্যাপ্লিকেশনের সময় যাতে আপনার স্কোরটা ঠিক থাকে যখন ওরা আপনাকে ইভালুয়েট করবে, ইট শুড বি ওকে। আর দেন अगेन আপনার সিঙ্গাপুরের যে কোয়েশ্চেনটা আছে, সিঙ্গাপুরের ব্যাপারটা, সিঙ্গাপুর কিন্তু আমাদের ভিসা অফিসার হচ্ছে যে সিঙ্গাপুর থেকে হচ্ছে যে আমাদের যে আইএলটিএস এর আমাদের যে ভিসার যে ডকুমেন্টস গুলো আছে এগুলো ইভ্যালুয়েট করে থাকে সিঙ্গাপুর থেকে। তো সিঙ্গাপুরের ইনস্ট্রাকশন গুলো একটু ডিফারেন্ট হয় দেন জেনারেল ইনস্ট্রাকশন। সো ইফ ইউ ওয়ান্ট টু গো ফর সিঙ্গাপুর ইনস্ট্রাকশন, দ্যাট ইজ ফাইন, কমপ্লিটলি ফাইন। যেমন সিঙ্গাপুরে 6 মাসের কথা বলা হয়ে থাকে, কিন্তু জেনারেলি 4 মান্থসের কথা বলা হয়ে থাকে। if you see that submit academic test results taken within the last year, এটা যদি সিঙ্গাপুরে বলে থাকে, you can go for that, but that wouldn't hurt as well if it's like within 2 years, because আপনার আইএলটিএস এর ভ্যালিডিটি আছে, আপনি ওই ভ্যালিডিটি দিয়ে অ্যাডমিশনটা পেয়েছেন, আর ওই ভ্যালিডিটি থাকা অবস্থায় আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, যদি ওই অ্যাপ্লিকেশনের সময়টাতে আপনার ওই ভ্যালিডিটি থাকে, it shouldn't be an issue. Another question for Tasam, if a prospective student has income lower than taxable income in Bangladesh, is it required to submit E-10 document inside client information financial documents file? Okay. It depends আপনার যদি ইনকাম লো থাকে, হ্যাঁ, এবং এটা ট্যাক্সেবল ইনকামের মধ্যে না থাকে, তাও আপনাকে একটা না একটা ডকুমেন্ট দিতে হবে দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি আপনি লাইক E-10 এর যে ডকুমেন্টটা বলেছেন, হ্যাঁ, আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্রঙ্গার করার জন্য, যেটা বলছি স্ট্রঙ্গার করার জন্য E-10 টা আপনি দিতে পারেন, কিন্তু আপনার স্পন্সর তখন স্ট্রঙ্গার হতে হবে। স্ট্রঙ্গার মানে হচ্ছে যে অনেক ক্লোজলি রিলেটেড হতে হবে। বাট আই হ্যাভ সিন কেসেস যেখানে বলা হয়েছে যে স্টুডেন্ট ধরেন আন্ডার গ্রাজুয়েট, দে আর নট expecting undergraduate to have strong income. Students for masters, they expect যে আপনি একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট আপনি নিজের এডুকেশনের পেছনে ব্যয় করবেন। দে এক্সপেক্ট যে আপনি এখন যে কান্ট্রিতে যে অবস্থায় আছেন সেখানে আপনি একটা স্টেবল ইনকামে নিয়ে আছেন। দ্যাট মিনস হচ্ছে যে আপনি আপনার যে এমপ্লয়মেন্ট প্রসপেক্ট আছে বাংলাদেশে ভালো আছে, ঠিক আছে, তাহলে তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। বাংলাদেশে আপনি এমপ্লয়মেন্ট প্রসপেক্ট ভালো না, দ্যাট মিনস আপনি ওই ট্যাক্সেবল ইনকামের মধ্যেই পড়েন না, তাহলে আপনি কানাডা এসে কেন কানাডা লিভ করবেন? বিকজ কানাডাতে তো আপনি মিনিমাম স্যালারি জব করলেও বাংলাদেশের স্ট্যান্ডার্ড লাইফ স্ট্যান্ডার্ড ভার্সেস কানাডিয়ান লাইফ স্ট্যান্ডার্ড যদি দেখেন, ইনকাম লাইফ স্ট্যান্ডার্ড রেশিও দেখবেন যে কানাডাতে অনেক ভালো, বাংলাদেশে
ইনকাম লাইফ স্ট্যান্ডার্ড রেশিও তখন আপনার যেহেতু ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়বে না, তাহলে অনেক লো। তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা এই জাজমেন্টও করতে পারে যে না, আপনার বাংলাদেশে যেহেতু এমপ্লয়মেন্ট প্রসপেক্ট নাই, আপনি মোস্ট লাইকলি আপনি কানাডাতে আসলে ওই বাংলাদেশে ওই লাইফস্টাইলে ব্যাক করতে চাইবেন না। সো ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইনকাম অ্যাজ ওয়েল ইফ ইউর অ্যাপ্লাইং, ইফ ইউর ওভার 30 and if you're applying for masters, you should have, or you have to have a good prospect in employment as well. So yeah, I hope that answers your questions, Dasan. You can submit any document you want. It's okay, of course. But then again, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আপনার enough income না থাকে, this is a bit risky zone you're living right now. So Zaid Ahmed actually asked a question. What are the ways I could actually reach out to you? It's very easy. The way you reached out, Jumur. Jumur is our immigration coordinator. She coordinates the meeting and everything. You can always contact. Yeah, she already gave you the answer. So I hope that answers your question. Okay, Tamanna is saying, I think this is gonna be the last question I'm gonna address. After that, I'm gonna. Oh. Okay. Tamanna is asking for a question that is like, same amount is also applicable for 1 year PGD program. Is it possible to bring my family through this program? I'm talking about, আমি যে amount গুলো বলেছি, these are like an estimation. It could be more, it could be less depending on the courses you select. Because আপনি যখন একটা 30,000 টিউশন ফি এর কোর্স সিলেক্ট করবেন, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ অবশ্যই বেশি হইতে হবে রাদার দ্যান যেটা আপনি 15,000 টাকার কোর্স সিলেক্ট করবেন, তাই না? সো ইট ডিপেন্ডস। আমি জাস্ট একটা মিডল গ্রাউন্ড হয়তো বলেছি, ইট কুড বি মোর, ইট কুড বি লেস। সো পিজিডির ক্ষেত্রে হয়তো লেস হইতে পারে, কিন্তু দেন পিজিডির ক্ষেত্রে আপনার স্ট্রঙ্গার রিজনও লাগবে যে কেন আপনি পিজিডি করতেছেন, নট মাস্টার্স। সো is it possible to bring my family through this program? Of course, পিজিডির মাধ্যমেও আপনি ফ্যামিলিকে আনতে পারবেন, এনাফ যদি রিজনিং থাকে, তো এনাফ রিজনিং থাকে এবং এনাফ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে। I hope I answered most of your questions. If not, you can always knock me. And if there is any last moment question, if you guys want to say anything, you can come out of unmute yourself and then ask the question. But I'd say I'd like to close this session right now. Or if there is any further question, please contact Jumur. And if you'd like to set a meeting with me, contact Jumur. I'm mostly available during Bangladeshi evening time, like our Canadian this time, like morning time. আমাদের এখানে এখন 11:30 বাজে। তো if you guys are interested to talk further, discuss further about your case, and talk to Jumur, she will be coordinating the meeting and everything. I hope it was fruitful. Yeah. আমি আমার নাম্বারটাও শেয়ার করে দিয়েছি চ্যাটে, so if anyone wants to reach out, they can actually contact me. I've given my number in the chat box. I hope that was fruitful. That was আমাদের কোনো একটা হয়তো দু একটা টপিক হয়তো আপনাদের কাজে লাগতেও পারে। I hope that, and I would like to continue this session if you guys are all right, or if you want more about a particular topic. If you want to discuss about a particular topic, give me the suggestions. I'd like to go for to discuss those topics as well. So I hope if you guys permit me, I'd like to end this session. If you guys permit me, anyone has to say yes, I permit. With your permission, so I'm just ending this session right now. Jumur, if you want to address anything else. No, bhai, I think কারো আর কোনো question নাই। যদি কারো question থেকে থাকে last moment you can unmute and ask directly. রোহান, কি অবস্থা ভাইয়া? আচ্ছা সুজা ভাই, we can talk. Do you have any আপনার কোনো question আছে এই মুহূর্তে? আপাতত আমার কোনো কোশ্চেন নাই, ইনশাআল্লাহ আমি তোমার সাথে নক করব। আমি অফিস থেকে বের হয়ে তোমার এটাই লাইভে আসছি। Oh, that's great, Suja bhai. Thank you so much for coming. And I think we can, like, from the perspective of the applicants or the guest over here, Suja bhai represented everyone and then ended this session. So right now I can end the session, and let's see if we have another session in future. You're all always invited, and bring more people with you if you want.
Thank you so much, everyone. Thank you, Bye-bye. Thank you. Thank you, Bye-bye. Ronald. Allah Hafiz. আল্লাহ হাফেজ। সবাইকে